আজকের এপিসোডটা আমার জন্য সত্যি স্পেশাল। এই জন্য কি, মানে আমি জাস্ট গিভিং মাউথ টু মাউথ। কারণ আজকে যে মানুষটার সাথে আমি বসে রয়েছি, সেই মানুষটা ফর্মস এ ইম্পর্টেন্ট পার্ট অফ মাই লাইফ। কিন্তু এটাও ঠিক যে 2024 এর পর সেরকমভাবে কিন্তু এই মানুষটার সাথে আমার দেখা হয়নি। মাঝে মাঝে স্পোরেডিক্যালি দেখা হয়েছে, কিন্তু কন্টিনিউয়াস দেখা হয়নি। ঐশী সিনহা, খোঁজ দ্য মিলেনিয়াম ডান্স ইনস্টিটিউটের যার আর কি, যে ওনার। এবার ব্যাপারটা হচ্ছে, খোঁজ মিলেনিয়াম ডান্স ইনস্টিটিউট, আমার মনে হয়, এটা আমার ওপিনিয়ন, এটা একটি ফ্র্যাঞ্চাইজি টুবানের। টুবান যে কোরিওগ্রাফার, ওয়ান অফ দা, মানে প্রথম সারি কোরিওগ্রাফার ইন কলকাতা, তো টলিউড ইন্ডাস্ট্রিতে আর কি। তো তার ফ্র্যাঞ্চাইজি এটা। খোঁজ দা মিলেনিয়াম ইনস্টিটিউট আমার মতে বলিউড ড্যান্সের জন্য। বাকি আমি ধ্রুপদী, ক্লাসিক্যাল, আমি সেগুলো ব্যাপারে যাচ্ছি না, কারণ সিরিয়াসলি আমি জানি না ওগুলো ব্যাপারে। কিন্তু অ্যাজ ফার অ্যাজ বলিউড ড্যান্সার্স গো, তার জন্য মনে হয় আমাদের যে তিনটে শহর পাশাপাশি আছে, কলকাতা, আসানসোল, এই দুর্গাপুর, আসানসোল এবং বর্ধমান, তার মধ্যে দিস ইজ দি বেস্ট। এটা আমি বলছি কনভিনসিংলি, কারণ আমি এই মানুষগুলোকে, যে ইনস্টিটিউটের সঙ্গে যারা যুক্ত, আমি এদেরকে খুব কাছ থেকে দেখেছি এবং এদের ড্যান্সের কোয়ালিটি আমি খুব কাছ থেকে দেখেছি। আমি ছোট দুটো ঘটনা বলতে চাই। অ্যাকচুয়ালি আমিও ভাষণ ড্যান্স যেটা সেটা করি, তো আমার মাঝখানে, মানে মাঝখানে না, আমিও নিজে নাচ করতে খুব ভালোবাসি। তো আমি যখন শুরু করেছিলাম খোঁজ নিতে, আমি ঐশীদের কাছে প্রথমবার এসেছিলাম। করতে করতে তখন একদম যখন প্রথমে এসেছিলাম, তখন ঐশীর কাছে টাইম ছিল। ঐশীর কাছে প্রথম আমি নাচগুলো করতে আরম্ভ করেছিলাম, শেখার। করতে করতে আমি দুটো জিনিস রিয়েলাইজ করলাম, যেটা বাংলা নাচ নাচতে নাচতে আমি যদি এখানে নাচতাম রিয়েলাইজ করতাম। এক হচ্ছে, নাচের প্রতিটা সেন্টেন্স কি গানের মতন ক্যারিজ আ মিনিং, অর্থাৎ বাঁশরি মানে এইটা, তারপর যদি বাঁশরি বাজে হয়, সেখানে হাতের মুভমেন্টটা চেঞ্জ হয়েছে, অনেক চেঞ্জেস এভরি সেকেন্ড। সেটা আমি ঐশীকে দেখে বুঝতে পারতাম। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম। সেকেন্ড জিনিস যেটা আমি একদিন রিয়েলাইজ করলাম, প্রায় বছর খানেক বাদে, ঐশীর তখন বয়স হচ্ছে 17। মানে সেই সময় ও খোঁজে যারা আসতো, গার্জিয়ান, ক্লায়েন্ট যারা আসতো, এত ম্যাচিওরলি হ্যান্ডেল করতো যে আমি বুঝতে পারিনি যে একটা 17 বছরের মেয়ে একা হাতে সিঙ্গেল হ্যান্ডেডলি একটা ইনস্টিটিউট চালাচ্ছে। অ্যাবসলিউটলি আমি বুঝতে পারিনি। আজকের ডেটে শি ইজ অ্যাবাউট 25 or 26 ইয়ার্স অফ এজ। তো প্রথমে ঐশীকে বলবো, যে জিজ্ঞেস করবো যে খোঁজে কি করে, মানে খোঁজে ব্যাপারটা তোমার মাথায় ঢুকে পড়ে। অ্যাকচুয়ালি খোঁজের ব্যাপারটা মাথায় ঢুকেছে বললে ব্যাপারটা ভুল হবে। অ্যাকচুয়ালি প্রথমেই খোঁজ দুর্গাপুর, অ্যাকচুয়ালি আমরা খোঁজ দ্য মিলেনিয়াম ডান্স ট্রুপ দুর্গাপুরটাকে শর্টে খোঁজ দুর্গাপুর বলি। তো অনেকটা বড় নাম, অনেকে বলতে অসুবিধা, সেজন্য শর্টে খোঁজ দুর্গাপুর বলি। তো খোঁজ প্রথমে দুর্গাপুর অন্য একজন রান করতো, ঠিক আছে। আমি একজন স্টুডেন্ট ছিলাম, খুবই সামান্য স্টুডেন্ট ছিলাম। তো সামহাও তারপর কিছু কনফ্লিক্টস এর পর কোথাও একটা পার্সোনাল গ্রাজ সামথিং কিছু একটা কাজ করেছে, আমি চাই না কারোর উপর নেগেটিভ কমেন্ট করতে। তো তারপর তারা ক্লাসটা বন্ধ করে দেয়। তখন নিয়ার অ্যাবাউট 30+ স্টুডেন্ট ছিল আমাদের তখন। অ্যাকচুয়ালি কিন্তু খোঁজে এরকম একাডেমি ছিল না তখন। মাসে 2 দিন টুবালসারের ক্লাস হতো, একদম ফার্স্টে বলছি, আমি টকিং অ্যাবাউট 2012 এর কথা মোটামুটি বলছিলাম, আমি স্কুলে জয়েন করেছি স্টুডেন্ট। তো তখন মাসে 2 দিন টুবালসারের ক্লাস হতো, আর মাসে 2 দিন ক্লাসিক্যালের তখন ডলি ম্যাম রয়েছে তার ক্লাস হতো। টোটালটা ধরো আমাদের একটা 4 days এর মান্থলি ক্লাস ছিল, অন্য কোনো ভেরিয়েশন ছিল না। আর যোগা ক্লাস হতো প্রত্যেক শনিবার করে। তখন আমাদের ক্লাসটাও হতো সিজনে চিলড্রেন্স একাডেমিতে। তো তখন এই ক্লাসটা চলাকে তারা ক্লাসটা বন্ধ করে দেয়। তো তখন আমরা সব স্টুডেন্ট মিলে খুব হতাশ হয়ে যাই হট করে। দেন বাবাকে বলতে পারলাম আমি কলকাতায় গিয়ে স্যার কাছে ক্লাস করবো। তো তখন বাবা এবং আরেকজন ছিল বেদান্তিকা আন্টি, আমাদের ব্যাচে থাকা অনেকেই ছিল বেদান্তিকা আন্টিকে। তো বেদান্তিকা আন্টি আর বাবা মিলে তারপর ডিসকাস করে স্যারকে 2016 নাগাদ, এটা কথা বলছি, 16 না 15, সরি 2015 নাগাদ, তখন আবার ক্লাসটা রিওপেন করা হয়। তারপরে কিছু অসুবিধার পর তারপর আবার 2016 আবার ক্লাসটা স্টপ হয়ে যায় সামহাও, তো কিছু ইস্যুজের জন্য ক্লাসটা। তারপরে কমপ্লিটলি 2016 যখন ক্লাসটা বন্ধ হয়ে গেল, আগস্ট সেপ্টেম্বর করে, তখন বাবাকে বাবা আমি তাহলে কলকাতায় ক্লাস করবো।
তো তখন বাবা বললো, দেখ তখন ছোট, তখন তুই স্কুলে পড়িস, তবু কলকাতায় গিয়ে পড়তে পেরে ক্লাস করা পসিবল হবে না। আর আমারও ডিউটি করার পর তুমি যা পসিবল নয়, প্লাস একজন ক্লাস শিখতে চায়, যারা শিখতে চায় সবার জন্য ওদের ক্লাসটা আমি আবার মানে স্যারকে আমি টুবানকে আবার বলছি ক্লাসটা আবার এখানে চালু করে। তো তারপর আমরা মিটিং করতে যাই। দেন ওখানে তারপর 2016 ডিসেম্বরে কমপ্লিটলি বাবা তো ধরো অফিসের ডিউটি আছে, বাবা ততটা টাইম দিতে পারতো না। তো সেক্ষেত্রে তারপর মানে আমি বাবা মিলে আর কি ক্লাসটা তখন স্টার্ট করি 2016 ডিসেম্বরে। তো আমরা স্টার্ট করি তখন আমাদের 3টে স্টুডেন্ট। তখন মানে ক্লাসটা যেহেতু পরপর 2 বছর ক্লাসটা ভেঙে গেল, তো সব কিছু একটা পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে, তখন ক্লাসটা ভেঙে একদম গুড়িয়েই গেল কাইন্ড অফ বলা যেতে পারে। তারপর আমি স্টার্ট করি 3 জন থেকে 2016-তে। তারপর আমরা পিয়ারলেস স্কিন থেকে একাডেমি থেকে মুভ করলাম পিয়ারলেস স্কিনের ব্যাংকুয়েটে, মাসে 2 দিন ক্লাস। আর মাসে 2 দিন তখন হতো আমার ক্লাস। আমি অ্যাকচুয়ালি ওখানে নাচ শিখতে শিখতে আমরা শেখানো স্টার্ট করে দিয়েছিলাম। আমি শেখার 3 মাসের পর থেকেই আমি অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট স্যারের আন্ডারে কাজ করতাম। তখন আমি মমস ব্যাচটা করাতাম স্যারের সাথে সাথে। তো আবার তাও বাচ্চাদের ব্যাচ করানো শুরু করলাম। স্যারের কথা বলছি, হ্যাঁ, টুবান স্যারের সাথে, টুবান স্যার কলকাতা থেকে আসতেন। স্যারের সাথে এখানে মমস ব্যাচ করাতাম। তারপর বাচ্চাদের ব্যাচ করানো শুরু করলাম। তারপর যে ব্যাচটাকেও করানো শুরু করলাম, শিখতাম এবং শেখাতাম, দুটোই থাকতো। তো ওটা হলো 2016 ডিসেম্বর থেকে পুরোপুরি আমার আন্ডার মানে আমার দায়িত্বে ক্লাসটা এলো। তখন এখানে রিসেপশনিস্ট একজন ছিল পুলক আঙ্কেল বলে, সে আর আমি মোটামুটি ক্লাস দেখতাম। আমি ফোন কল করে সারা মাস ধরে ওভার দ্য ফোন ব্যবস্থা করতাম। আর কেউ এলে সকল অ্যাডমিশন ব্যাপারটা সে দেখতো। তারপর পিয়ারলেসনে 2017 মার্চে আমরা সুইচ করলাম, মানে 3 মাস একসাথে হওয়ার পর আমরা মার্চে সুইচ করলাম পিয়ারলেসনে। দেন ব্যাংকুয়েটে তখন ক্লাস হতো 2017টা হলো। 18তে মোটামুটি মাঝখান নাগাদ তখন আমাদের পিয়ারলেসনে ব্যাংকুয়েটে একটু ইস্যু হতো, কারণ ওরা ব্যাংকুয়েটে আমরা ক্লাসেস ওয়াইজ পাচ্ছিলাম না। ওরা বলতো তোমরা পার্মানেন্টলি আমাদের একটা বিল্ডিং আছে, তোমরা নিতে পারো চাইলে। তো আমরা তখন আমাদের মাথায় আসে যে তাহলে একটা স্টুডিও করা যাক, যেমন কলকাতায় খোঁজে ছিল এবং এখনো আছে। তো 2018 28শে অক্টোবর আমাদের এইটার গ্র্যান্ড ওপেনিং হয়েছিল। মনীষ সেনগুপ্ত এসেছিল ওপেন করতে, স্যার ছিল অবশ্যই, স্যারের স্যারের তত্ত্বাবধানেই হয়েছিল। প্লাস প্রচুর সেলিব্রিটি বাচ্চারা এসেছিল, যেমন আলোক শাহ ছিল। 2018 কথা বলছো? একদম। তখন ওপেন হলো, যে তখন আমি জানি না এগুলো ক্লাস রান করতে হয়, ক্লাস তো খুলে নিয়েছি, বাট তখন আমার কোনো আইডিয়া ছিল না ক্লাস রান করতে হয়। তো আসতাম রোজ ক্লাস খুলে তখন অ্যাকচুয়ালি মানে আমি যখন 30 ডেজে ক্লাসে কনভার্ট করি একাডেমিটাতে। জাস্ট ওয়েট, এই সময় তোমার বয়স মোটামুটি কত ছিল যখন তুমি বললে যে আমি ক্লাস শুরু করলাম? মানে এবার ও কিন্তু ইনস্টিটিউট চালু করলো নিজের নামে। তখন আমি 17 প্লাস ছিলাম, মানে তখন 17 ক্লাসে আমাদের পিয়ারলেস হোটেল, যেটা অলমোস্ট 3 স্টার হোটেল, তার ব্যাংকুয়েট হল নিয়ে না, ওটার সময় তখন আমার 16 বছর ছিল বয়স। ব্যাংকুয়েট হল ব্যাংকুয়েট হল আপনার কথা শিখতে আমি তারপর যখন পুরোপুরি স্টুডিও যখন পেছনে যখন স্টুডিও করলাম, তখন আমার ওই 18 মতন হবে, মানে 18 হবে। কোথায় করলেন? পিয়ারলেসিনেরই পেছন দিকে যে বিল্ডিং যেটা স্টুডিও যেটা করা হয়েছিল সেটা। একটা কথা বলছি, দুর্গাপুরের বুকে ড্যান্স স্টুডিও, আপনারা অনেকে দেখেছেন যে নাচের ক্লাস হয়, কিন্তু সেটা কিন্তু কারো ঘরে হয় বা কোনো একটা রেন্টেড জায়গাতে হয়, সেটা কিন্তু একটা বড় হয় না। দুর্গাপুরের বুকে ড্যান্স স্টুডিও কিন্তু একমাত্র খোঁজ করেছিল, যেটা এখনো আছে দুর্গাপুরে, আমার মনে হয় প্রথম। হ্যাঁ, আমরা ফার্স্ট ছিলাম। এবং তখন আমাদের রেটিং এসেছিল যে ওয়ান অফ দি বেস্ট ডান্স ইনস্টিটিউশন ইন সাউথ বেঙ্গল। আমরা যখন ফার্স্ট ওপেন করি, তো তখন রেটিং এসেছিল ওটা ওয়ান অফ দি বেস্ট ইনস্টিটিউশন ইন সাউথ বেঙ্গল 2018-তে। আমরা ফার্স্ট দুর্গাপুরের বুকে ডান্স স্টুডিও, যেটা বলে স্টুডিও, আমরা ফার্স্ট দুর্গাপুরে আমরা ওপেন করেছিলাম। তারপরে অনেক স্টুডিও এখন হয়েছে। তো তখন যখন হয় তখন অ্যাকচুয়ালি তখন আমার মানে ভোটার কার্ড কিছু হয়নি, আমার লিগাল এজ হয়নি। তো সেক্ষেত্রে ডকুমেন্টেশন সবকিছু মায়ের নামে করা হয়। তো তখন আমি ক্লাস খুলেছি, বাট আমাকে সত্যি নলেজ বলতে কোনো কিছু ছিল না। ডেফিনেটলি স্যার গাইড করে দিয়েছেন বাড়িতে, মানে এটা খোলা হয়েছিল বিকজ স্যার হেল্প করেছিল। বাবা মা এই 3জন ব্যক্তি ছাড়া তো পসিবল কোনোভাবে হতোই না কোনোদিন। হ্যাঁ, শখ ছিল ছোট থেকে যে একটা মানে যখন নাচ শিখি, যে নিজে ডান্সের একটা একাডেমি রান করবো, নিজস্ব ডান্স ক্লাস হবে, আমি ডান্স শেখাবো, আমি ডান্সার হবো, টিচার হবো। তো সামহাও সেটা স্বপ্ন ডেফিনেটলি কিছুটা হয়েছে, এখন অনেকটা বাকি রয়েছে। তো ওটাই মানে ক্লাস খোলার প্ল্যানিং ওয়াইজ কিছু সবটাই সিচুয়েশনের সাথে সাথে হয়েছে, এবং সবটাই সময় আমাকে শিখিয়ে দিয়েছে। মানে কোনোটা যে আমি শিখে পড়ে নেমেছি একদমই তা নয়, সবটাই আমার করা হয়েছে অ্যাকচুয়ালি সময়ের সাথে, এবং সিচুয়েশন আমাকে তৈরি করেছে। বিকজ আমি আমার ক্লাসকে আমার হাতে পাওয়ার পর আমার ক্লাস প্রচুরবার আমি ভাঙতে এবং গড়তে দেখেছি। বিকজ আমার যদি মানে
18 অক্টোবরে 28 ওপেনিং, মানে নভেম্বরে আমরা বলতে পারি ক্লাস স্টার্ট। নভেম্বর ডিসেম্বর 2 মাস মতো ওইদিকটা আমরা জাস্ট, কারণ তখন জাস্ট মাসে 4 দিন ক্লাস হতো, এটাকে 30 দিনে কনভার্ট করা অত ইজি নয়। ঠিক আছে, তো ডিসেম্বর নভেম্বর সেভাবে খুব একটা বেশি ক্লাসেস হতো না, নভেম্বর জুলাই ক্লাসটাই হতো। আস্তে আস্তে করে স্টুডেন্ট অ্যাডমিশন দেওয়া শুরু হলো। অ্যাকচুয়ালি যে বলি, ক্লাস রানিং হলো ফ্রম জানুয়ারি 2019, মানে হ্যাঁ রেগুলার বেসিসে ক্লাস চলছে সেই ব্যাপারটা। তো 2019-এ ক্লাস চললো, 2020-তে আমরা জানি লকডাউন ফার্স্ট ফেজ এলো। হ্যাঁ, ওই সাংঘাতিক ফেস। লকডাউনটা আমি নিজে ফিল করেছি 1 মাসে 88 থেকে 18-তে নামতে। বাট স্যার ডেফিনেটলি হোপ দিয়েছে যে ঐশী লেগে থাক, মানে খারাপের পর ভালো আসে, ঠিক জয় করবে। তো আমি 2018-তে ফার্স্ট লকডাউন ফেজ ওভারকাম করলাম, একটু ক্লাসটা গ্রোথ হলো, আবার সেকেন্ড লকডাউন হলো, আবার একটু একটু আবার থার্ড ফেজ এলো। তারপরে যখন একটু ওভারকাম করলাম, দেন পিয়ারলেস ইন থেকে আমাদের এগ্রিমেন্ট শেষ হলো, আমরা কন্টিনিউ যাবো না, আবার ক্লাসটা শিফট করে এই বিল্ডিং এ আনা। তো আমি অনেকবার ক্লাসটাকে ভাঙতে এবং গড়তে দেখেছি। তো এটা কাইন্ড একটা জার্নির পার্ট হয়ে গেছে। মানে এটা খুব সত্যি, তোমার যদি হোপ থাকে, যদি পজিটিভ থাকো কোনো কিছুর ক্ষেত্রে, তুমি ডেফিনেটলি ওভারকাম করবে। বাস খালি নেগেটিভিটা মাথায় ভেবো না, বি পজিটিভ। আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যে এই পডকাস্টটা করতে গিয়ে আমাদের তো একটু স্পন্টেনিয়াস কথাবার্তা হচ্ছে। আহ, আমি রিয়েলাইজ করলাম যে আমি ফার্স্ট পডকাস্ট করছি, যেমন কালকে করছিলাম একজন অ্যাঙ্কারের সাথে ফার্স্ট করা। দিস ইজ দ্য ফার্স্ট পডকাস্ট দ্যাট আই এম ডুইং ইন কিছু বলো একজন প্রপার বিজনেস উম্যানের সাথে। ঐশী কিন্তু ওয়ান বিজনেসম্যান দুর্গাপুর, যে কিনা একটা ফুল লিগালি তার নামে একটা ফুল ভেঞ্চার, একটা পুরো কি বলবো মানে বিজনেস কথাটা বলাটা ঠিক শোনায় না, মানে শি ইজ রানিং আ স্মল স্মল স্কেল ইন্ডাস্ট্রিও নয়, কিন্তু শি ইজ রানিং আ বিজনেস অফার বিজনেস। তো ব্যাপার হচ্ছে এই যে কথাটা ঐশী বললো লাস্টে, যে আমি আমার ক্লাসকে ভাঙতে দেখেছি, করতে দেখেছি, ইট ইজ নট ভেরি ইজি। কারণ আপনারা দেখবেন খুব ছোট্ট ছোট্ট ব্যাপারে কিন্তু অনেকে চলে আসে, যে একজন যখন খুব সাকসেসফুল হয়, খুব ছোট্ট ছোট্ট ব্যাপারে তার সে যাতে মানে তার পথে কিছু আর্চান ডালা যায়, তার জন্য কিন্তু মানুষ অনেক ছোট ছোট চেষ্টা করে। এই যে কথাটা বললো, যখন পিয়ারলেস এর পেছন থেকে ও এখন যে স্পটে খোঁজ চলে এসেছে, যেটা ইন অ্যানাদার প্রাইম লোকেশন অফ সিটি সেন্টার, এই সময়টা কিন্তু আমি ছিলাম, কারণ এই সময় আমি আবার ওইখানে রিলস বানাতাম, ড্যান্স রিলস। তার জন্য আমি একটা স্পট নিয়েছিলাম, ওদের কাছ থেকে ভাড়া নিতাম, যে সময় রিলসটা বানাতাম। এই সময়টা আমি কিন্তু দেখেছি যেখানে she had undergone a lot of mental pressure, কারণ ও কখনোই চাইছিল না যে ওই ভালো জায়গা মানে ওই জায়গাটা থেকে এখানে আসতে। কিন্তু ওকে পিয়ারলেস এর বাই সামবডি এমন এমন কথা বলা হচ্ছিল যেটা ওর পক্ষে করা সম্ভব নয়। ওর তো একটা দরকার যেখানে গার্জিয়ানরা এসে স্কুটার মোটরসাইকেল গাড়ি রাখবে, তাকে যদি বলা হয় যে না তুমি ইয়েটা করো, তুমি তোমার স্টুডিওটা থাকবে, কিন্তু ওই জায়গাটা তুমি গার্জিয়ানরা গাড়ি রাখতে পারবে না, গার্জিয়ানদের পেছনে গেটটা বন্ধ করা হবে, গার্জিয়ানরা ঢুকতে পারবে না, সে হোস্টটা করবে কিভাবে? তো এই সময়ের মধ্যে দিয়ে ওকে যেতে দেখেছি, কিন্তু ও কিন্তু she had not lost hope. She had transitioned from there to another equally good location. সেটা ওপর থেকে কেউ কিন্তু বুঝতে পারে না যে what she had gone through, কিন্তু ও কিন্তু সাকসেসফুলি করেছে। আরেকটা জিনিস আমি বলছি, সত্যি কথা আমি বলছি, যখন ড্যান্স স্টুডিও বলছি, এটা কিন্তু কথা কথা নয়। ঐশীতে যে মিরারটা আছে, ড্যান্স ড্যান্স স্টুডিও হলো, সেখানে একটা খুব বড় পার্ট হচ্ছে মিরার। কারণ মিরারে দেখে নাচতে হয়, এটা তো গান নয় যেখানে তুমি করবে। মিরারটা ফর্মস ইন্টিগ্রাল পার্ট। আমি হলফ করে বলতে পারি, খোঁজে যে মিরারটা এরা ইউজ করে, মানে যে সাইজের মিরার হয়, দুর্গাপুর কেন, আমার সন্দেহ আছে যে আসানসোল কিংবা বর্ধমান এরকম মিরার কোথায় আছে। আমি এই পডকাস্টটা শেষ হওয়ার পর একটু সময়ের জন্য ঘুরিয়ে দেখাবো খোঁজটা। নর্মালি কি করে, আপনারা দুর্গাপুর অন্য জায়গায় যাবেন, দেখবেন সেখানে তারা ক্লাব একটা ভাড়া করে, ক্লাবের ঘরের মধ্যে একটা মিরার লাগানো থাকে, অথবা নিজের ঘরে একটা জায়গা সে করে না, সেখানে একটা মিরার লাগানো থাকে। আর এটা কিন্তু প্রপার স্টুডিও, যেখানে বিশাল চওড়া একটা মিরার আছে। মিরারটা তোমাদের কত লেন? মিরারটা লম্বাটা আমাদের 8 ফিট রয়েছে, আর চওড়াটা 5 ফিট করে রয়েছে। তাও 5 ফিট, মোটামুটি আমাদের 8খানা মিরার রয়েছে, মানে 40 ফিট লম্বা। জাস্ট ইমাজিন, 40 ফিট লম্বা মিরার, এবং নাচের জন্য
যে ফ্লোরটা ইউজ করা হয়েছে, ফ্লোরের উপরে ওরা যে সেট আপটা করেছে না, ওটা কি করেছে ফ্লোরের উপরে টাইলস বসানো রয়েছে। টাইলস বসানো রয়েছে, সেটা কিন্তু এটা মাথায় রেখে বসানো রয়েছে যে সেখানে কিন্তু নাচ হবে। তার সঙ্গে উপরের আলো, যেহেতু এগুলো অবভিয়াসলি আজকাল যদি নাচের ভিডিও তোলা হয়, তার উপরের আলো এভরিথিং ইজ মানে প্লেসড ইন সাচ এ ওয়ে, হ্যাজ বিন ডিজাইনড ইন সাচ এ ওয়ে যে ইট হ্যাজ বিকাম আ ড্যান্স স্টুডিও। এটা কিন্তু এরকম নয় যে একটা ঘর যেখানে একটা মিরা লাগিয়ে দেওয়া হয়েছে, কিছু আলো লাগিয়ে দেওয়া হয়েছে, না। তো ঐশী, তোমার এই যে মানুষদের সাথে তুমি যখন ডিল করো, যে ঐশীকে আমি ব্যাকগ্রাউন্ডে চিনি, যেখানে চিল্লিও ফাটিয়ে দেয়, যেখানে সবাই চুপ করে যায়, আর যে চিল্লানটা আমি অনেকবার করেছি, আর যে ঐশী কাস্টমারদের সঙ্গে ডিল করে, কাস্টমার মানে সেটা যাদের জন্য মানে যাদের কাছ থেকে ওর কোনো জিনিসের দরকার হয়, অথবা মিডিয়া যে পার্সন, তার সঙ্গে স্টুডেন্টস আছে, স্টুডেন্টের বাবা মা আছে, যাদের সঙ্গে ওকে খুব নিবিড় ভাবে সম্পর্ক রাখতে হয়। তুই কিভাবে নিজে চেঞ্জ হয়েছে? অ্যাকচুয়ালি চেঞ্জ হয়েছি বলতে গেলে ব্যাপারটা এরকম হয় যে আমি পেশেন্সটা বাড়িয়েছি। আমার এখন যখন খুব কোনো কিছুতে রাগ হয় বা কোনো কিছুতে খারাপ লাগে, ঐশী কিন্তু প্রচন্ড রাগী। আমার না কথা এখন আর বিশ্বাস একদম করছি। নয়, এখন আর একদম বহুত রাগী, বহুত। না, এখন আর একদম নয়। আগে ছিল, আগে অনেক রাগ ও ছিল। চিল্লায় কিন্তু কাছের মানুষদের উপর চিল্লায়। হ্যাঁ। হ্যাঁ, আমি চিল্লাই, আমি মানে আর একটা ছোটতে মাকে কথা শুনতাম যে তোকে তারাই বকে যারা তোকে ভালোবাসে। এটা আমার মা আমাকে অলওয়েজ বলতো, তোকে বকলে মন খারাপ করলে মা এটা বলতো যে তোকে তারাই বকবে যারা তোকে ভালোবাসে, যারা চায় তোর ভালো হোক। যে তোর কোনো কিছু চায় না, তার তোর কোনো কিছুতে যায় আসবে না, তাই সে কোনোভাবে তোকে কোনোভাবে মানে তোকে ভালো বলবে না, খারাপও বলবে না, হয়তো তোকে আলগা মানে একটা কি বলবো, মানে একটা বলি না আমরা, একটা সিম্প্যাথি কাইন্ড অফ দেখি চলে যাবে। তো এ ব্যাপারটা হচ্ছে আমার কি হয়, বিভিন্ন রকম লোকের সাথে, হ্যাঁ ডেফিনেটলি অনেক রকম মানুষের সাথে আমাকে সারাদিনে ওঠা বস মানে কনভারসেশন থাকে, অনেক লোকের সাথে চলাফেরা থাকে, অনেক রকম মানুষের সাথে খারাপ লাগে। বাট আমি এখন একটা জিনিসে বিলিভ করি যে দেয়ার ইজ আ ওয়ার্ড নেম অ্যাজ কর্মা। আমি যদি কারোর সাথে খারাপ করি, দেন আমি তারপর যাই করে নি আমার সাথে খারাপ হবেই। আর আমি যদি কারোর খারাপ না করি, দেন যতই কেউ আমার খারাপ করার চেষ্টা করুক, আলটিমেটলি কেউ সেটা মানে হয়তো টাফ টাইমস যাবে, বাট আমি ডেফিনেটলি ওভারকাম। কারণ হচ্ছে যে চিৎকার করে বা চিল্লিয়ে লাভ নেই খুব একটা দেখেছি। আর হ্যাঁ, আমি রাগি এবার স্টুডেন্টের উপর বেশি, একটু বকা দিই, লাঠি দিয়ে বসি, লাঠি দিয়ে মারও দিই স্টুডেন্টদেরকে, ওটা ব্যাপার নয়। বাট এখন মানে দীর্ঘকালের সমস্যা থাকে যাচ্ছে, প্লাস নিজেকে কিছুটা মানে কাইন্ড অফ কি বলবো, নিজে থেকে কিছুটা আমার পেশেন্সটা অনেক বেড়ে গেছে। মানে চট করে আগে যেমন ছিল হয়তো রেগে যেতাম, এখন চট করে রাখি না, বিকজ পেশেন্সটা আগে থেকে অনেকটা বেড়েছে। আর এটা অলওয়েজ জেনেছি যে আমার কম্পিটিটর অ্যাকচুয়ালি আমি নিজে, আমার কম্পিটিশন অ্যাকচুয়ালি আমার নিজের সাথে, অন্য কারোর সাথে কম্পিটিশন না। বিকজ আই হ্যাভ টু বি আ বেটার মি টুমোরো দেন আ মি দ্যাট ওয়াজ আই ওয়াজ ইন ইয়েস্টারডে। আমি সেটা তো অবশ্যই। গতকালের থেকে আগামীকালের আমিকে বেটার করতে হবে। তো আমার কম্পিটিশন ফার্স্ট হচ্ছে আমার নিজের সাথে। আমি এখানে ক্লাস শিফট করেছি, আরো অনেক কিছু বাকি আছে এখনো করা, মিথ্যে বলবো না, অনেক কিছু বাকি আছে করা। কারণ অ্যাকচুয়ালি কি যে পিয়ারলেস আমি যখন ক্লাসটা করেছিলাম তখন কি হয়েছিল, ওটা একটা নর্মাল রুম ছিল, ঠিক আছে। এবার সেটার ধরো ইকুয়েশন ওয়াইজ আমরা জিনিসপত্র সমস্ত কিছু কিনে মেজারমেন্ট করে একদম ফ্রেশ আমরা যেমন ইউজ করছি, এখানে কিন্তু তা নয়। ওগুলোকে খুলে এনে এই বিল্ডিং এ ওগুলোকে অ্যাডজাস্ট করে লাগাতে হচ্ছে জিনিসপত্রগুলোকে আমাকে। তো সেক্ষেত্রে যেমন এখানে ফল সিলিংটা করা ছিল, আমাদের ওখানে ফল সিলিং করতে হয়েছিল। তো পুরো যেমন সেটআপটা ও নিজে করেছিল। তো পুরো ফল পয়সা সিলিং, ঢেলে। একদম পুরো ফল সিলিং এর সেটআপটা পুরো আমার কাছে এখন জাস্ট পড়ে রয়েছে। দ্যাট টাইমে ওটা বোধহয় 92,000 মতন প্রাইস পড়েছিল ইন দ্য ইয়ার 2018। ওটা এখন জাস্ট আমার কাছে একটা পড়ে রয়েছে, এটা আমার কোনো কাজে লাগছে না। আবার এখানে হয়তো ওখানের থেকে যেহেতু স্পেসটা একটু বেশি, ওটা 800 স্কোয়ার ফিট, 12, এটা কিন্তু পুরোটা মিলালে একটু বেশি স্পেস। তো সেক্ষেত্রে এখানে লাইটিং বেশি লাগছে। প্লাস দীর্ঘকাল একটা জিনিসপত্র হলে বারবার খোলা পড়া করলে, যেমন পুজো জিনিস আমাদের সিঁড়িতে ওঠাতে গিয়ে খুলে আনতে গিয়ে প্রচুর প্লাই ভেঙেছে, কাঁচ ভেঙেছে, এগুলো হয়েছে। তো কি হয়, একটা মানে কোনো একটা নতুন জিনিস আমরা এক জায়গাতে ইউজ করছি, যারা বাড়ি শিফট করে তারা হয়তো ব্যাপারটা ফিল করতে পারবে যে বারবার শিফটিং করতে কোনো জিনিস নষ্ট হয়। তো সেটাও হয়েছে। আমি আলটিমেটলি ওটা আমার ডেস্টিনিতে লেখা ছিল, চিল্লে আর কি করবো, তাই চিৎকার করা ছেড়ে দিচ্ছি। এখন ভেবে নিয়েছি যেটা হচ্ছে সেটা হয়তো হওয়ার ছিল, আর নিশ্চয়ই যে কোনো রিজন রয়েছে,
হয়তো হয়তো আমরা খারাপটাকে ভাবি, বাট এটাও ঠিক যে খারাপটার দরকার ভালো রিলেশন আসার জন্য। যেমন আমরা আলোটা সব এনজয় করি, অন্ধকারটা এনজয় করতে পারি না, বাট আলোটার প্রেসেন্স আমরা বুঝতে পারি তখন যে অন্ধকারটা আছে বলে। এটাই। কিন্তু শি কুড হ্যাভ টেকেন আ শর্টকাট। যখন ও পিয়ারলেস সিনের পেছনটা ফার্স্ট ক্লাসটা করলো, যেটা আমি বলছি আমার মনে পড়ে গেল, একটা সবুজ কার্পেট ছিল দ্যাট ওয়াজ মেন্ট ফর ড্যান্সিং। হুম। পুরো ফ্লোরে, মানে অত বড় একটা স্টুডিও, মানে ও ফ্লোরটাতে পুরো কার্পেট আলাদা হয়েছে। একটা জিনিস খেয়াল করলেন কিনা, ও কিন্তু আরামসে ইচ্ছে করে সিম্পলি একটা বাড়ি থেকে একটা, মানে দোকান থেকে একটা মিরার, লম্বা মতো মিরার কিনে এসে লাগিয়ে দিয়ে ছেড়ে দিতে পারে, ট্রান্সফার করে দিতে পারে। ও কিন্তু সেটা করেনি। ওর কিন্তু টোটাল প্রথম থেকে মাথায় ছিল যে আমি যে ডান্স ইনস্টিটিউটটা তৈরি করবো, খোঁজ মিলেনিয়াম ডান্স ইনস্টিটিউট, এটা কিন্তু আমি অ্যাকচুয়ালি পুরো জিনিসটাকে, সেট আপটাকে রেডি করবো, সেখানে কিন্তু কোনো কার্পণ্য করেনি। ফ্রম সাউন্ড প্রুফিং, ফল সিলিং, এয়ার কন্ডিশনার, লাইট, বিশাল একটা মিরার টু দা ফ্লোর, যাতে ফ্লোরে স্পেশাল কার্পেট যাতে সেখানে নাচতে পারে, এভরিথিং শি আর টেকেন কেয়ার অফ। যেটা কথা ও বলছে সেটা হচ্ছে যে সেটা খরচা করেও কিন্তু এখানে করেছিল, কিন্তু আলটিমেটলি একটা সময় ওকে সেই জায়গাটা ছেড়ে দিতে হলো, যে জায়গাটা পুরো তৈরি করেছিল। আবার একটা জায়গা আসতে হলো, কিছু জিনিস ও হয়তো এখান থেকে খুলে এনে লাগাতে পেরেছে, কিন্তু ইন দা প্রসেস অফ এই যে নিয়ে আসা, অবভিয়াসলি কিছু জিনিস তো ট্রান্সপোর্টেশনে ভেঙে যায়, সেখানে কিন্তু আবারও লস সাফার করেছে। কিন্তু এখানেও যতটা পারে ও কিন্তু সেম ফেসিলিটি প্রোভাইড করার চেষ্টা করেছে। আমি ওইসব একটা পয়েন্টেড জিনিস জিজ্ঞেস করবো যে মিডিয়া, বাবা মা, স্টুডেন্ট, এদের সঙ্গে তোমার ডিলিংসটা কিভাবে চেঞ্জ হয়েছে ওভার দ্য টাইম? 17, 18, 19 বছর বয়সে তুমি এদের সঙ্গে কিভাবে কথা বলতে, আজকের ডেটে সব একটা চেঞ্জ। কথা বলার ক্ষেত্রে যদি বলি, দেন একটা খুব সত্যি কথা যেটা হচ্ছে যে আমি যখন 17-18 যখন আমি ক্লাস খুলি, তখন আমি ওভার দ্য ফোন হয়তো সেম ওয়েতেই কথা বলতাম। আর অনেকে এসে জিজ্ঞেস করতো, আচ্ছা আপনার সাথেই কথা হচ্ছিল? আমি বলছি হ্যাঁ। আমাকে তো তুমি বলে, হ্যাঁ ভাই নিশ্চয়ই বলুন, কোনো অসুবিধা নেই, কারণ আমি তখন অনেকটা আরো ছোট ছিলাম ডেফিনেটলি। এবার আস্তে আস্তে পরিচিতি বেড়েছে। প্রচুর একদম বেড়েছে। একদম, মানে আমি একদম আজকের ডেটে ওই শিখতে বললে এক টাকা যেতেও চিনি। মানে অ্যাকচুয়ালি আমি খুব বিশ্বাস করি যে বিন্দুতে বিন্দুতে সিন্ধু গড়ে। তো কোনোদিনই স্টার্টিংটা 100 বা 10 দিয়ে হয় না, স্টার্টিং 1 থেকেই হয়। জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আমরা রিসেন্টলি এক এই মান্থে আমরা বলছি তোমার দুটো, একটা ইতিহাস না ঠিক আছে বলবেন। আমরা একদম রিসেন্টলি এই মান্থে দুখানা আরো আমাদের মানে কি বলবো কাইন্ড অফ ব্রাঞ্চ দুর্গাপুরে ওপেন করলাম, যেটা হচ্ছে আমাদের খোঁজেরই ইউনিট, আর্ট ইন মোশন। একটা হচ্ছে আমাদের একদম লিংক রোডে ধান্ডাবাজার ওখানে যে হিমশিলা স্কুলটা আছে তার পাশে, ওখানে একটা আমাদের ওপেন হলো। আর এটা হচ্ছে বিধাননগরে ক্লাব স্যান্টোসে। আমরা এখন ইনিশিয়ালি ওখানে 1 ডে করে ক্লাসেস রাখছি। আজকে যেমন যেমন এনকোয়ারিজ আসবে সে আমরা আজকে যখন ক্লাস একদম জায়গাটা ওই ক্লিয়ারলি বলে দাও, তোমার যে সেকেন্ড আর থার্ড ইউনিটটা চালু হ্যাঁ হলো। আমি বললাম একটা হচ্ছে একদম এক্স্যাক্টলি হিমশিলা স্কুলের পাশের বিল্ডিং, রেড কালারের একটা বাড়ি আছে। তো ওই বাড়িটাতে আমাদের ওখানে একটা কোচিং সেন্টার কাইন্ড অফ রয়েছে, তাদের সাথে টাই আপে আমরা স্পেসে ওখানে ডান্স ক্লাস স্টার্ট করলাম। আর বিধাননগরে এক্স্যাক্টলি ক্লাব স্যান্টোস, একদম ক্লাব স্যান্টোসে আমাদের ক্লাস একটা শুরু হলো। তো ওখানে অনেকে বলছে যে কবে থেকে বসে ক্লাস স্টার্ট করো, বা কিছু জন এনকোয়ারি হচ্ছে। তো আমরা বলেছি যে একজন স্টুডেন্ট যদি আসে, কিন্তু একজন স্টুডেন্ট আসছে, আমরা একজন থেকেই স্টার্ট করে দিয়েছি ক্লাসেস। কারণ 1+1 = 2 হয়, একসাথে 10 আসবে না, না, এটা একদম এক থেকে শুরু করতে হবে। একদম একদম। তো সেক্ষেত্রে আমরাও যখন এইখানেও করেছি, আমরা একদম 1 থেকেই শুরু করেছিলাম, ঠিক আছে, আমরা একদম 1 থেকেই শুরু করেছি। এবং ওটাই যে ধীরে ধীরে প্রথমে আজকে হয়তো একজনের সাথে পরিচয় হলো, কালকে একজনের সাথে হলো, এরকম আস্তে 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 করে এখন মানে মিডিয়া বলুন বা যাই বলো আর কি, আস্তে আস্তে পরিচিতিটা বেড়েছে অবশ্যই একটা ডেফিনেটলি। খুব বড় জিনিস হবে, যে স্টুডেন্টরা এসে করছে তার থেকে তো আরো 10 জন এমনিতেই জানতে পারবে। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু ওয়ার্ড অফ মাউথ। হ্যাঁ, আমি এক্স্যাক্টলি এটা বলছি, ওয়ার্ড অফ মাউথ। কারণ না, যে করছে তার বাবা মা একদিক হচ্ছে, সে একদিক হচ্ছে তার বাবা মা, অবভিয়াসলি আরো 10 জনকে বলবে, তো আমার মনে হয় এটা খুব শিগগির বেড়ে যাবে। হ্যাঁ, এটা একটা ব্যাপার আমি বলি যে ওয়ার্ড অফ মাউথের ক্ষেত্রে একটা কি জিনিস মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে কোয়ালিটি। হ্যাঁ, কোয়ালিটি তো বটে। ধরো তুমি নাচ শিখছো, তোমার ভালো লাগলে
তবে তুমি ওকে রেফার করবে হ্যাঁ ডেফিনেটলি। তো তোমার যেন ভালো লাগে সেটা আমার মাথায় রাখতে হয়, বিকজ তোমার ভালো লাগলে তবে কি তুমি অন্য কাউকে রেফার করছো। হ্যাঁ তো আমাদের বলতে গেলে ভগবানের দরকার, ভগবানের এটা আশীর্বাদে যে আমরা চেষ্টা করি, আমি বলবো না আমি কারোর থেকে ভালো কথা সেটা নয়, বাট আমরা চেষ্টা করি আমাদের 100% দেওয়ার। এবং আমাদের প্রত্যেকটা টিচার কিন্তু হাতে ধরে বাচ্চাদের করানোর চেষ্টা করে, প্রত্যেক স্টুডেন্টদের করানোর চেষ্টা করে, যতটা সম্ভব আমরা চেষ্টা করি করানোর। তো সেক্ষেত্রে হয়তো মানুষজনদের ভালো লাগে, সেক্ষেত্রে প্লাস তুমি বাইরে কেউ পারফর্ম করছে, প্রোগ্রাম করছে, তো সেখানে তার ডান্সটা ধরুন দেখতে না পাচ্ছে। হবে। হ্যাঁ ওই হলো আর কি, বাইরে ওনারাও আছে, ওনাদের তো ক্যামেরার ওপর থেকে চিনি না, সেক্ষেত্রে ওখানে ওনাদেরকে আমি বলছি। তো মানে যারা ওখানে দেখছে তাদেরও যদি ভালো লাগছে, আসে আমাদের এরকম ভাবে অনেকে এনকোয়ারি করে, ক্লাস জয়েন করে আস্তে আস্তে। তো ওইটা একটা খুব বড় ফ্যাক্ট করে, বিকজ ওয়ার্ড অফ মাউথ কোনো কিছু রান করতে গেলে আমাদের কোয়ালিটিতে কার্পণ্য করলে চলবে না। হ্যাঁ প্রবলেম ডেফিনেটলি হয়, আমরা চেষ্টা করি সেই প্রবলেমটাকে ওভারকাম করার। সমস্যা সবারই হয়, সমস্যা হয় না বললে মিথ্যে কথা বলা হবে। ভালো খারাপ, আপ ডাউন, টাফ টাইমস, গুড টাইম, সবকিছু মিলেমিশে তো সবটাই এখন পার্ট হয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি ইফ আই সে যে খোঁজ তোমার লাইফের এখন কোন জায়গায় যাতে বা তোমার একাডেমিটা, আই ক্যান সে এটাই এখন আমার লাইফ, বিকজ এটাতে আমি এতটাই বেশি ফোকাসড হয়ে গেছি। একদম মানে কি বলবো, মানে 18 বছর বয়স মানুষ তো অ্যাডাল্ট হয়, তো ওই টাইমটা থেকে আমি এতটাই বেশি খোঁজে ইনভলভ হয়ে গেছি যে আমি সাইডে অন্ধ হয়ে গেছি, এখানেই রয়েছে। যার জন্য প্রচুর প্রচুর প্রেম করারও সময় পাইনি, না আলটিমেটলি প্রেমটা পিছিয়ে গেছে নাচের কাছে। এটাই এটাই ভালোবাসা, এটাই প্রেম, এটাই সব। কিন্তু ওটা হবে না, আলটিমেটলি ওই ফেজটা আসবে, বিশাল ভাবে আসবে। তো ঐশী যেভাবে কথা বলে, মানে ঐশী যদি পডকাস্টিং ফিল্ডে আসতো তাহলে আমাদের মতো লোক পডকাস্টিং করতেই পারতো না, কারণ ও কথাও খুব ভালো বলে। আর গার্জিয়ানদের সঙ্গে যখন কথা বলে, মানে হ্যান্ডেল করে, ও ঠিক এরকম ভাবেই কথা বলে। আচ্ছা ঐশী, এই খোঁজে আজকের ডেটে প্রথমে স্টার্টেড অ্যাজ এ পিওরলি ড্যান্স ইনস্টিটিউট, নাও ইট হ্যাজ ইভলভড ইনটু মেনি থিংস। শুধু নাচ নয়, অবভিয়াসলি আরো অনেক কিছু এখানে শেখানো। প্লিজ বলো। আচ্ছা, এখানে আমাদের ওয়েস্টার্ন ডান্স করানো হয়, তার সাথে ক্লাসিক্যাল ডান্স। ক্লাসিক্যালের মধ্যে বেসিক্যালি ভারতনাট্যম, সঙ্গে নৃত্য, নজরুল নৃত্য, ক্রিয়েটিভ, ফোক এগুলো রয়েছে। একটা শুধু ক্রিয়েটিভ ডান্সের ক্লাস রয়েছে। ক্রিয়েটিভ ডান্স বলতে কি? ক্রিয়েটিভ ডান্স বলতে হচ্ছে বাংলা গানের উপর, মানে ধরুন, মানে ধরো ইস্টার্ন কাইন্ড অফ, কিন্তু কিছু ফিউশন থাকে। আচ্ছা, ইস্টার্ন যেগুলো থাকে কোনো কিছু ফিউশন থাকে তার মধ্যে, সেটা ইস্টার্ন মানে বাংলা গান? বাংলা গান বলতে বাংলা বা গেলে অসমীয়া আমাদের type? যেগুলো মানে সাংস্কৃতিক নাচ যেটাকে আমরা বলি, মানে যে সাংস্কৃতিক নৃত্য যেটাকে বলা হয়। হ্যাঁ। ধর ওখানে ধর ভারতনাট্যমের সাথে যেটা ফোক কাইন্ড অফ মিক্স করে, তো ওটা ইস্টার্নেরটা ওটাই ক্রিয়েটিভ বলা হয়, ঠিক আছে। তো আমাদের ক্রিয়েটিভ একটা নিউ পার্ট থাকে। আমরা রিসেন্টলি প্ল্যানিং করছি টু স্টার্ট কত্থক ক্লাসেস। কত্থক আমরা স্টার্ট করবো। ভারতনাট্যমের সাথে কত্থক, কত্থকটা অলরেডি আমরা আছে। অনেকে আমাদের কাছে কত্থকে প্রচুর এনকোয়ারিজ আসছে, তো আমরা কত্থকটা হয়তো স্টার্ট করবো খুব রিসেন্টলি, আমরা প্ল্যানিং করছি। তো ওটা একটা আছে ক্লাসিক্যাল, এটা হলো ডান্স। এছাড়াও আছে যোগা, মানে অ্যাক্টিভিটিজ এর মধ্যে যোগা, জুম্বা, ক্রসফিট। দুর্গাপুরের বুকে ফার্স্ট টাইম আমরা বাচ্চাদের ক্রসফিট সেশন স্টার্ট করি। কিন্তু ক্রসফিট হয় বেসিক্যালি, ক্রসফিট হয় জিমে। হ্যাঁ এক্স্যাক্টলি, ক্রসফিট হয় এক্স্যাক্টলি, ক্রসফিট হয় জিমে। বাট আমরা দুর্গাপুরে ফার্স্ট টাইম, গত বছর আমরা এখানে বাচ্চাদের ক্রসফিট সেশন আমরা এখানে ইন্ট্রোডিউস করেছি। তো ক্রসফিটটা তোমরা কিভাবে করো? ইউ হ্যাভ ইকুইপমেন্টস না কিভাবে? হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে কিছু বেসিক ইকুইপমেন্টস রয়েছে। এবার বাচ্চাদের ক্ষেত্রে তো আমরা ওই রোপ ওগুলো দিয়ে করতে পারবো না, আমাদের ওদের কিছু, আমরা কিছু কার্ডিও অ্যাক্টিভিটিস কাইন্ড অফ যাই, আচ্ছা। স্ট্রেংথ ট্রেনিং এর জন্য সেগুলো রাখি আমরা ওদের, ঠিক আছে। কিছু থাকে ওদের মানে কাইন্ড অফ জাস্ট বলছি, কিছু হয়তো এরকম কোনস রয়েছে, প্লাস্টিকের কোনস, ওগুলো দিয়ে দিয়ে ওদের কিছু আমরা কিছু একটা প্যাটার্ন করে দিই। তো Okay. সেখানের মধ্যে ওদের অ্যাক্টিভিটি সেশন থাকে, লাইক এখান থেকে যে এখানে 10 বার জাম্প, এখান থেকে এখানে, মানে অনেক ব্যাপার রয়েছে ওগুলো একটাই। তো অ্যাক্টিভিটির মধ্যে ক্রসফিট রয়েছে, যোগা রয়েছে, জুম্বা রয়েছে। ক্রসফিট, যোগা, জুম্বা, জুম্বা, এগুলো তো অ্যাক্টিভিটির মধ্যে। ভারতনাট্যম মানে অ্যাপার্ট ফ্রম বলিউড ড্যান্স, হ্যাঁ, বাংলা বা আমাদের গানের ছাড়া? ডান্সের ক্ষেত্রে আপাতত আমরা বলতে পারি 4টে পার্ট হচ্ছে, ওয়েস্টার্ন, ক্লাসিক্যাল, ক্রিয়েটিভ। ক্লাসিক্যাল ভারতনাট্যম ছিল, এবার আমরা তার থেকে ইন্ট্রোডিউস করার প্ল্যানিং করছি। অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকছে আমাদের এই মোমেন্টে এখন যোগা, জুম্বা, ক্রসফিট। এছাড়াও আরো হচ্ছে এখানে আমাদের হয় ড্রয়িং ক্লাস এবং গিটার এবং ইউকেলেলে। গিটার আমাদের অ্যাকচুয়ালি, হ্যাঁ স্পোকেন ইংলিশের ক্লাসেসও হয়, ওটা পড়ার ক্ষেত্রে হচ্ছে, হ্যাঁ। স্পোকেন ইংলিশ ক্লাসেসও হয়। এছাড়া মানে আমাদের মিউজিক পার্ট, আমাদের মিউজিক বোর্ডের একটা ডিপার্টমেন্ট আমাদের লাস্ট 2024 ডিসেম্বরে আমরা ওপেন করেছি আমাদের একটা ইউনিট, নেক্সাস একাডেমি অফ মিউজিক বলে। আচ্ছা। হ্যাঁ, ওটা খোঁজেরই একটা ইউনিট, নেক্সাস একাডেমি অফ মিউজিক বলে। তো আমাদের ওখানে পুরো গিটার ক্লাসেস চালু হয়েছে, ইউকেলেলে চলছে,
এবং গিটার পর কি বলতে? ইউকেলেলে ওটা কাইন্ড অফ গিটার ও কিন্তু ওটা সেই ছোট। যে এই যে এরকম মুখে না না ওইটা দিয়ে না, ইউকেলেলে হচ্ছে গিটারের মতনই একটা ইনস্ট্রুমেন্ট, বাট এটাতে 4টে স্ট্রিং থাকে, ছোট গিটার গিটারের মতনই দেখতে, বাট যে ছোট, মানে বাচ্চারা অনেকে ইউকেলেলে, আচ্ছা। এবার অনেকে ভাবে যে ইউকেলেলে শিখবে আছে কাল গিটার শিখবে, না, দুটো অ্যাবসলিউটলি ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, তো মিউজিকের পার্টটা সত্যি বলতে আমার খুব একটা বেশি নলেজ নেই, বিকজ মিউজিকটা নিয়ে অ্যাকচুয়ালি আমার ভাই রয়েছে, ওই আচ্ছা। ডিপার্টমেন্টে ওকে দিয়ে দেওয়া হয়েছে, বিকজ যেহেতু ও একটা গিটারিস্ট, ও অ্যাজ এ গিটারিস্ট, এবং ওরা একটা ব্যান্ড ফর্ম করেছে, তো অনেকেই জানে অনেকে জানে না, তো ওটা ওর ডিপার্টমেন্ট। আমি বেসিক নলেজ একদম জানি, যেটুকুনি আমার অ্যাডমিশনের ক্ষেত্রে এলে আমাকে বলতে হয়, আমি সেটুকুনি জানি। তো এগুলো আপাতত আমাদের ডিপার্টমেন্টস রয়েছে ইনিশিয়াল। তো আমি যদি শর্টে বলি একটা নয়, তাহলে আমাদের ওয়েস্টার্ন ডান্স, ক্লাসিক্যাল ডান্স, ক্রিয়েটিভ ডান্স, যোগা, জুম্বা, ক্রসফিট, ড্রয়িং, স্পোকেন ইংলিশ, গিটার, এই ক্লাসেসগুলো চালু হয়েছে। এখানে আমি একটা ইউনিক কথা বলি, যেটা ঐশী বললো না, সেটা হচ্ছে যে দিস ইজ মোস্ট প্রবাবলি দ্য অনলি প্লেস ইন দুর্গাপুর যেখানে যে কোনো বয়সে এবং মেল হোক ফিমেল হোক, ফিমেলদের জন্য তো সব জায়গায় জায়গা রয়েছে যেগুলো স্পেশালি এখানে হয়, ডান্স, যোগা, কিন্তু পুরুষদের জন্য কিন্তু নর্মালি দেখবেন কিন্তু জায়গা নেই এইসব করার জন্য। This is most probably the only institute যেখানে Oishi accepts everybody, irrespective of your age and irrespective of your gender. You are 50, you are 55, you are in your 40s, you are 45, it absolutely doesn't matter. ব্যাচেস মানে এই যে ব্যাপারটা বললে, হ্যাঁ আমরা 3 বছর থেকে অ্যাডমিশন নেওয়া স্টার্ট করি। এবার কেউ কেউ থাকে 2 বছর 9 মাসও বলে, ম্যাম 3 মাস তো টাইম লাগবে অ্যাডজাস্ট হতে, কান্নাকাটির পর্ব সারতে, তো এখন থেকে আসুন। তো না, কাউকে বলতে খারাপ লাগে, ডেফিনেটলি হ্যাঁ আসুন, ডেফিনেটলি হ্যাঁ। Actually আমাদের ক্রাইটেরিয়া ওটাই থাকে যে 2 বছর 9 মাসও আসতে পারে, যদিও রাইট লেফট একটু বুঝতে পারে, আর 1 থেকে 8 কাউন্ট অব্দি বুঝতে পারলে আমাদের ধরাতে সুবিধা হয় ব্যাপারটা, আর কিছু না। তো সেক্ষেত্রে মোটামুটি আমরা 3 বছর থেকে অ্যাভারেজ অ্যাডমিশন নেওয়া স্টার্ট করি। যদি এজ বার কত দূর অব্দি, আমাদের কত দূরে কোনো সীমা নেই, যতক্ষণ ইউ আর অ্যাবসলিউটলি ফিট মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, ওই মনে হয় আমি করতে পারবো, আমরা করাবো। আমাদের কাইন্ড অফ 60 এজের কাছাকাছি স্টুডেন্ট রয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। দুর্গাপুরে আমার মনে হয় না আজকাল অনেক মানুষ আছে কিছু করতে চায় কিন্তু করার জায়গা নেই। দুর্গাপুরে এটা একমাত্র ইনস্টিটিউট যেখানে আপনার যদি 60 বছর বয়স হয়, আপনি যদি মনে করেন যে না, আমি নাচতে পারবো, আপনি মনে করেন আমি যোগা করতে পারবো, ইউ ক্যান কল হার যে আমি এটা করতে পারবো কিনা। এখানে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনার কিন্তু আপনাদের যে নাচ আছে, যেটা ঐশী বাবু নিশ্চয়ই স্টুডেন্টই করে, বড় বড় কোনো উৎসব না, মানে ধরুন বসন্ত উৎসব বা 25 ডিসেম্বর বা 1 জানুয়ারি না, ছোটখাটো এমনি কিছুদিন বাদে বাদে আমি দেখেছি ওরা কিন্তু নিজেদের মধ্যে একটা করে এখানে ভিডিও সেশন করে, যেখানে ইউ ক্যান ড্যান্স ইন আ গ্রুপ অ্যান্ড দোজ আর পোস্টেড। তো এই ব্যাপারটা কিন্তু একটা বিশাল ব্যাপার, কারণ আপনি শুধু প্র্যাকটিস করে যাচ্ছেন কিন্তু আপনাকে কেউ দেখতে পাচ্ছে না তা কিন্তু নয়। কিছুদিন বাদে বাদে ওরা যে যে নাচটা আপনারা তুলেছেন, আপনার ধরুন একটা গ্রুপে আছেন, নাচটা তুলেছেন, সেটা কিন্তু ওরা ভিডিও করে এবং ভিডিওটা খুব ভালোভাবে হয়, মানে ইট ইজ অলমোস্ট লাইক এ ইভেন্ট। সুন্দরভাবে কোরিওগ্রাফ করে আলো দিয়ে ভিডিও তৈরি করা হয়, এন্ড দোজ আর পোস্টেড ইন ডিফারেন্ট গ্রুপস। আমি একটা পয়েন্ট মাঝখানে অ্যাড করছি, হ্যাঁ, বলো। যে অ্যাকচুয়ালি উই আর ভেরি ব্লেসড যে আমাদের কিছু এমন মানুষজন আমাদের ভরসা করে। যেমন আমাদের এখানে শুধু যে নর্মাল বাচ্চারা ক্লাস করে তা কিন্তু নয়, আমাদের এখানে প্রচুর স্পেশাল চাইল্ডও ক্লাস করে। আচ্ছা আচ্ছা, এটা আমি জানতাম। হ্যাঁ, এটা অনেকেই জানে না। আমাদের এখানে কিছু স্পেশাল চাইল্ডও ক্লাস করে, এবং কিছু পেশেন্ট কাইন্ড অফ মানুষ, মানে এটা এজেড হয়ে গেছে, মানে আমি এরকম বলছি, নক নিজ আছে, নাচ করতে ইচ্ছা, তো সে ব্যাচে তো ক্লাস করতে পারবে না, বিকজ ব্যাচে ওঠা বসা সবটাই থাকবে। তো তাদেরকে আমরা পার্সোনাল ক্লাস প্রোভাইড করি, মানে তাদেরকে পার্সোনাল সেশন প্রোভাইড করি যদি কেউ ইচ্ছুক থাকে। আর এরকম আছে ধরুন যে মানে হয়তো মাটিতে বসা বারণ, বাট সে ডান্স করতে ইচ্ছুক, তাদেরকে আমরা ক্লাসেস করাই। তো আমরা খুব ব্লেসড যে এই দিক থেকে, বিকজ তারা আমাদের ভরসা করে, বা যে বাবা মার তাদের স্পেশাল চাইল্ড থেকে আমাদের কাছে পাঠাচ্ছে, তারা তো আমাদেরকে ভরসা করে পাঠাচ্ছে। তো সেক্ষেত্রেই থ্যাংক গড যে আমরা এই ভরসার লোকের মানে এই তাদের মনের এই জায়গাটা ধরতে পেরে যে আমাদের ভরসা করে। আর ভিডিও শুটের ব্যাপারটা বললে অ্যাকচুয়ালি শুধু ভিডিও শুট তাও নয়, আমাদের এখানে এক্সামিনেশনও হয়,
মানে যারা স্যারের ব্যাচে যারা ওয়েস্টার্ন যারা স্যারের যারা ক্লাসেস করে, যারা স্যারের কাছে বা স্যারের ব্যাচের আন্ডারে যারা পড়ছে, আমরা প্রত্যেকটা গান শেষের পর আমরা এক্সাম নিই। আমরা এক্সামটা নিই অন দ্য অডিশন ফরম্যাট। অডিশন ফরম্যাট বলতে কি হয়, যেহেতু স্যার প্রচুর মানে চ্যানেলের ক্ষেত্রে যায় অ্যাজ আ জাজমেন্টে, বা প্রচুর স্যার মানে কি বলবো কম্পিটিশন যায় জাজ হিসেবে। আমরাও অনেক সময় গেছি, আমাদেরকেও ডেফিনেটলি আমরাও গেছি অনেক ইভেন্টসে জাজমেন্ট করতে। তো সেক্ষেত্রে মোটামুটি আমরা যখন বাচ্চা যারা ক্লাস করছে তাদের বেসিক নলেজ থাকুক যে ওই অ্যাটমসফিয়ারটা কিরকম হতে পারে, তাই তারা হট করে কোনো কম্পিটিশনে গেলে মানে নার্ভাস ফিল না করে বা নার্ভ ফিল না করে দেয়। তো সেক্ষেত্রে আমরা এক্সামটা নিয়ে অন দ্য বেসিস অফ অডিশন ফরম্যাট। ওখানে আমরা পেরেন্টসদেরকেও রাখি, যেটা অ্যাকচুয়ালি সবার টার্গেট। বাচ্চাদেরকে, আজকের দিনে। বাচ্চা সোলো পারফর্ম করছে, সামনে স্যার ম্যাম রয়েছেন, প্লাস তার পেরেন্টস থাকছে। তার পেরেন্টস আছে এই কারণ দেখা যাচ্ছে সেটা আমাদের একটা পেমেন্ট করছে, তার বাচ্চা কি শিখছে সে ডেফিনেটলি তার দেখাটা খুব দরকার। এটা একটা পয়েন্ট। একটা বাচ্চা যখন সোলো পারফর্ম করছে স্যারের সামনে, তখন কি হচ্ছে তার একটা কনফিডেন্স লেভেল বুস্ট আপ করে, যে আমি একা পারফর্ম করছি, মানে কাউকে পাশে দেখার নেই যে চিটিং করতে পারবে, তাহলে ওকে প্র্যাকটিসটা করতে হবে। তো সেক্ষেত্রে কনফিডেন্স বুস্ট আপ হয়। ওই যেখানে অ্যাটমসফিয়ারটা কেমন হতে হবে সেটা আইডিয়া থাকে ওর কাছে। প্লাস কি স্যার যখন দেখছেন একদম 1:1, তখন কি হয় দেখা যায় যে কোন বাচ্চা মানে কার কোনটাতে ফোকাস করা উচিত, কোনটা ঠিক কোনটা ভুল সেটা কারেকশন করে দেওয়া হচ্ছে। এবং একটা ব্যাপার কি আমাদের এখানে হয়, আমাদের ব্যাচ প্রমোশন হয়। মানে স্কুলে যেমন ক্লাস 1 থেকে স্কুলে বাচ্চা 2 থেকে বাচ্চারা ওঠে, আমাদের এরকম ব্যাচ প্রমোশন হয়। তো এই ব্যাচ প্রমোশনটা ডিপেন্ড করে আমাদের এক্সামের উপর ভিত্তি করে। এবং এক্সামে যারা উইন করে তাদের জন্য গিফট থাকে, টপার যে প্রাইজ থাকে। তারপর আমাদের কিছু ইন্টার স্কুল কম্পিটিশন আমাদের এখন হচ্ছে, আমাদের খোঁজে লাস্ট ইয়ার থেকে স্যার চালু করেছেন নাচরে বলে একটা ইভেন্ট, যেটা আমাদের দুর্গাপুর ভার্সেস কলকাতা একটা কম্পিটিশন হচ্ছে। খুব হেলদি কম্পিটিশন, খুব ভালো। মানে আমরা দেখেছি এটাতে না বাচ্চারা প্রচুর মানে কি বলবো ওদের মধ্যে না একটা বাচ্চার বুস্ট আপ খুব দরকার থাকে, বাচ্চাটা বুস্ট খুব দরকার থাকে, একটা এনকারেজমেন্ট খুব দরকার থাকে, যেটা ওদের হেল্প করে। কম্পিটিশনটা থাকা দরকার, হেলদি কম্পিটিশন থাকা দরকার। হ্যাঁ আমি বলছিলাম জেলাসি, আমরা কেবল হেলদি কম্পিটিশন, বিকজ আজকে ও ভালো করছে কালকে আমাকে ভালো করতে, ও করতে ভালো করতে হবে আমাকে, এইটা থাকাটা খুব দরকার। তো সেক্ষেত্রে আমরা এক্সামিনেশন রাখি, আমরা ক্লাসে আমাদের ব্যাটেলস করাই। ঠিক আছে, ব্যাটেলস করাই মানে একটা গান চালালাম, এ পারফর্ম করলো ও পারফর্ম করলো, তো আনপ্ল্যান ব্যাটেলস থাকে। এবং আমাদের ভিডিও শুটস থাকে। ভিডিও শুটটা আমরা রাখি বিকজ যে ভিডিও শুট আমাদের করা হয় এই কারণে, বিকজ তারা যে পারফর্ম করছে অনেকেই থাকে, অনেকে বাড়িতে কারণ প্রচুর রেস্ট্রিকশন থাকে, যে বাড়ির বৌমা স্পেশালি অনেকে থাকে যে বাড়ির বৌমা স্টেজে পারফর্ম করবে না। তো অনেকে থাকে একটু কনজারভেটিভ ফ্যামিলি কাইন্ড, আমরা শুনেছি ব্যাপারগুলো। অনেক বাচ্চাদের ক্ষেত্রে যে বাড়িতে বাবা জানে না আমি নাচ শিখছি লুকিয়ে শিখছি, এটা আমরা ফেস করেছি অনেকের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে অনেকের বক্তব্য যে আমরা তো শো করতে পারবো না, তো ইটস ওকে, শো করতে না বলুন, যেহেতু ইচ্ছা করে যে আমি তো নাচকে একটু দেখি, আজকে ভালো বলুক, অবভিয়াসলি কেউ যদি দেখতে না পারে ভালো তাহলে ভালো বলুক আমাকে। তো ভিডিওটা আমাদের সেই পারপাস যে আমাদের ক্লাসের কাছে একটা মানে কাইন্ড অফ ডকুমেন্ট রয়ে গেল যে কি পারফরমেন্স হয়েছে, আমাদেরও হয়তো পুরোনো পারফরমেন্স কোরিওগ্রাফি মনে পড়লো, আমাদের কাছে এটা এরকম ছিল, আমাদেরও মনে পড়ে, বিকজ আমার সাথে অনেক নাচ থাকতে হবে, এক্সাক্ট কথা মনে থাকে না, এটা থাকলো তাদের কাছে একটা মেমোরিজ রয়ে গেল। 5 জন যে তাদেরকে ভালো বললো তাদেরও সেটা ভালো লাগে, তো ইটস আ গুড কাইন্ড অফ দ্যাটস ওয়াই ভিডিওটা। ঐশীদের এখানে সরস্বতী পুজো হোক, 1 জানুয়ারি হোক, প্রত্যেকটা কিন্তু খুব ভালোভাবে সমস্ত স্টুডেন্টদের নিয়ে এবং তাদের বাবা মারাও থাকে, প্রচন্ড ভালোভাবে ওরা সেলিব্রেট করে। কারণ আমি তার মধ্যে 2-3টিতে নিজে ছিলাম, মানে ইটস লট অফ ফান, বিশেষত সরস্বতী পুজোর সময়। তারপর আরো বিভিন্ন মানে দিনগুলো যেগুলোতে আর কি নর্মালি সবাই খুব আনন্দ করে। তো ঐশী তোমরা এখানে কোন কোন সরস্বতী পুজো তো করোই, কোন কোন ডে তোমরা সেলিব্রেট করো? আমরা এখানে করি হচ্ছে নর্মালি বেসিক্যালি আমাদের করা যেতে অনেক স্যার ম্যাম রয়েছে তাদের সবার বার্থডে সেলিব্রেট করা হয়। এক্স্যাক্টলি সেই দিন না থাকলেও তার পরের দিন, তার মানে যে তারপর তার যেদিন ক্লাস সেটা সেলিব্রেট করা হয়। টিচার্স ডে খুব বড় করে সেলিব্রেট করা হয়, টিচার্স ডেটা সরস্বতী পুজো, হ্যাঁ। সরস্বতী পুজোটা ভীষণ বড় করে, মানে আমাদের কাছে বড় করে, আমাদের কাইন্ড অফ বড় করে, বিকজ ওখানে আমাদের যেমন এবছরও সরস্বতী পুজো হয়, মানে হলো যখন প্রথম দিন পুজো হলো তার আগের দিন আমাদের এখানে ক্লাস সাজানোর জন্য আমাদের একটা ওপেনিং পারফরমেন্স এক জায়গাতে। তো সেটা হলো সবাই সেখানে ক্লাস ডেকোরেশন হলো। আগের দিনকে ঠাকুর রান্না থেকে শুরু করে পর্ব শুরু হয় তখন, তারপরের দিনকে সরস্বতী পুজো,
তারপরে দধিকর্মা এবং সেদিন বিকেলে একটা রিহার্সাল ছিল, because তারপরের দিকে বাড়িতে শো ছিল। হলো, তারপরে দিন খিচুড়ি খাওয়া, দুপুরে খিচুড়ি খাওয়ার পর তারপরে হলো ঠাকুর প্রতিমা বরণ করে বিসর্জন, মানে আমরা আগের বছর ঠাকুরটা এবছর বিসর্জন করি, একটা ঠাকুর আমরা ফ্লোরে রেখে দিই। তো ওই সবাই মিলে বরণ করে ক্লাসের মধ্যে ভাসান নাচ নেচে, তারপর নাচটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ নাচ, ওই দিকে কোনো শিডিউল নাচ নয়, কেউ না, মানে ওইখানে একদম পুরো সবাই তখন। হ্যাঁ ওই আর ঐশীর একটা খুব ভালো ব্যাপার হচ্ছে, ও যে মানে মিক্সিংটা করে, ও কিন্তু স্টুডেন্টদের যে বাবা মা আছে, অবভিয়াসলি বাবারা কম মারাই বেশি আছে, ও এত সুন্দরভাবে মিক্সিং করে, কিন্তু সেখানে ওই মানে ইয়েটা ব্যানারটা থাকে না যে এটা স্টুডেন্ট নয়, এটা স্টুডেন্টের মা। ওরাও কিন্তু মনে করে উই আর পার্ট অফ দ্য কোচ। ডেফিনেটলি পুজোতে কিন্তু এরকম নয় যে স্টুডেন্টরা আছে, স্টুডেন্টদের বাবা মা আছে, এবং এই যে ইভেন্ট গুলো বলছে ম্যাক্সিমাম ইভেন্টে স্টুডেন্ট এবং তাদের গার্জিয়ান তারা থাকে, এবং সবসময় দেখা যায় যে তারাও পার্টিসিপেট করছে। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আমাদের সরস্বতী যেমন খিচুড়ি খাওয়া, আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে এতটা অব্দি যে আমরা এনে রেডি করে তোর রাঁধুনি দিয়ে পরিবেশন, বাচ্চাদের গার্জেনরা, কিছু বাচ্চারা আমরা পাপড় দেবো, আমরা মিষ্টি দেবো, তো ওগুলো ওদের ভালোবাসার জায়গা একটা, মানে পাপড় দেওয়ালেও মারপি পায়, মানে 5 জন মিলে পাপড়ের প্যাকেট নিয়ে আসছে, মানে 5 থেকে 7 জন মিলে পাপড়ের প্যাকেট নিয়ে আসছে কিনা পাপড় ডিস্ট্রিবিউট হবে। তো এগুলো মানে কি হয় না, সারা বছর তো সিরিয়াসলি ক্লাস হচ্ছে, যখন কোনো দরকার থাকে মজা করবো। হ্যাঁ সারাদিন তো গালমন্দ খাচ্ছেই, তো সেই ক্ষেত্রে ওটা থাকছে। তারপরে এখানে ঠাকুর বরণ করা, সিঁদুর খেলা, তারপর নাচ। আমি নাচের ভিডিওটা আমরা আমাদের নাচের ভিডিওটা আমি পেজ থেকে মানে পেজে ছাড়া হবে, এখনো প্রপারলি আসেনি এডিট হয়ে, আমি ছাড়বো। না এর আগে সরস্বতী পুজোর নাচগুলো আছে, আমি তার দু একটা ক্লিপিংস করব। তো মানে আমি ছাড়বো, আমার মানে নাচ মানে হ্যাঁ এবার বাবারা মায়েরা স্টুডেন্টরা যে যাকে পাচ্ছে মানে নাচছে, যে দলে পাচ্ছে। তোমাদের এখানে কি হোলি সেলিব্রেটেড হয় না সিম্পল অনুষ্ঠান? না হোলিটা ব্যাপারটা বলি, অ্যাকচুয়ালি হোলি আমাদের সেলিব্রেট করার খুব ইচ্ছা থাকে, কিন্তু প্রবলেম হচ্ছে বাচ্চাদের একটা ফাইনাল এক্সাম ব্যাপার থাকে, এটা আমাদের খুব একটা বড় ইস্যু, যে বিকজ আমরা ভাবি যে হোলি, বাট কি হয় যেমন গত বছর হোলি লেটে ছিল হোলি, তা আমরা হোলিতে ভিডিও শুট হয়, এবং ভিডিও শুটের সময় একসাথে হোলি খেলা সবার মোটামুটি হয়ে যায়। একটা পয়েন্ট বলি আমি, সেটা হচ্ছে প্রত্যেকটা ইভেন্ট, হোলি এখানে হলো না, কিন্তু ইভেন্টের জন্য কিন্তু আলাদা করে ভিডিও শুট হয়, যেটা আপনারা দেখতেই পারেন অনেক সময় ফেসবুকে। আমাদের প্রত্যেকটা ব্যাচ থেকে ভিডিও শুট করা হয়, এবং ক্লাসিক্যালের ব্যাচে বসন্ত উৎসবের প্রোগ্রাম ছিল, যেটা আমাদের এবিএল এ হয়, সেখানে ছিল। তো ওখানে একসাথে হোলি খেলা, ক্লাসে ভিডিও শুট চলাকালীন একসাথে হোলি খেলা, মোটামুটি ক্লাস তো সেদিকে ক্লাস ছিল পুরো আবিরে মাখামাখি হয়ে গেছিল। তো এটা থাকে। তো যেমন সরস্বতী পুজো ঠাকুর ভাসান দিয়ে এসে তারপর রাতে এসে আবার যা বাঁচলো কুচলো সেগুলো আবার খাওয়া, এটা মুড়ি চপ এনে খাওয়া, এগুলো সরস্বতী পুজো থাকে। পিকনিক থাকে, এবছর আমাদের পিকনিক বাইরে হয়েছিল, এবার আমাদের পিকনিকটা হয়েছিল আমাদের কাছাকাছি দেউলি, পুরো বাস, পুরো বাসে করে যায়, বাসে করে মোটামুটি বাসে আর কি দাঁড়ানো, মানে বসা হয় না, বাস ভর্তি নাচ হয়, নাচতে নাচতে যাওয়া, নাচতে নাচতে আসা। তো ওই আর কি, বা কোথাও মধ্যে যদি বাইরে কোথাও প্রোগ্রামও থাকে, সেক্ষেত্রে আমাদের খুব মজা, কিন্তু বাসে করে যাওয়া থাকে, বিকজ প্রোগ্রামের পরও কেউ হাঁপায় না, পুরো বাসে যাওয়া বাসে আসা পুরো নাচতে নাচতে হয়। তারপর হ্যাঁ আমাদের কোনো অনুষ্ঠান বা কোনো সামনে কোনো ফেস্টিভ্যাল না, একটা ভিডিও শুট আমরা ডেফিনেটলি রাখি। এবং আমাদের 2024-এ মনসুন কার্নিভেল বলে একটা ইভেন্ট হয়েছিল, মনসুন কার্নিভেল। তো ওটা আমাদের মানে খুব ভালো, আমরা রেসপন্স পেতে, আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে আরো করার, ওটা ওরকম কাইন্ড অফ ইভেন্ট ডেফিনেটলি করার ইচ্ছা রয়েছে, আমরা করবো। তো টুকটাক ইভেন্টস আমাদের থাকে, কোনো কোনো ঈদের মধ্যে আমরা ছোটখাটো ইভেন্টস করি। আমরা একবার রবীন্দ্র জয়ন্তী করেছিলাম, না না ঠিক আছে আমি আছি, আমরা একবার যেমন রবীন্দ্র জয়ন্তী করেছিলাম, ক্লাসে রবীন্দ্র জয়ন্তী করেছিলাম। তো থাকে কিছু কিছু ইভেন্টস থাকে, কিছু থাকে যেটা আমরা পাবলিকের জন্য করি, ইভেন্ট যেদের মধ্যে করি, বিকজ একটা সন্ধ্যা আমরা নিজেরাও আনন্দ ডিজার্ভ করি। তো হ্যাঁ ওকে দেখে মনে হচ্ছে এত ও ম্যাচুরিটি কথা বলছে, অ্যাকচুয়ালি ওর তো বয়স খুবই কম। বলছি তোমার পটাতে গেলে কি খাওয়াতে হবে? ফুচকা? আমাকে পটাতে গেলে না, একটা আমাকে পটাটা খুব চাই, বলছি খেতে খুব ভালোবাসে, আমার মনে হয়েছে। হ্যাঁ আমি খেতে ভালোবাসি, আমার ফেভারিট খাবার ফুচকা, মোমো, যদি স্ট্রিট ফুডের মধ্যে বলা হয়, এগুলো আমার বেস্ট একদম, মানে দেখলেই রোজ খেলে রোজই জুতি গল্প, এরকম ব্যাপার একটা। রাত 3টার সময় লোকে ঘুমায়, আমি রাত 3 লোকের ফুচকা খাওয়ার ভিডিও দেখি বসে বসে, দিয়ে নিজে তারপর ঘর থেকে কুকুরের প্যাকেট আমি কুকুরে খাই, কাইন্ড অফ দ্যাট। হ্যাঁ আমি খেতে ভালোবাসি, ডেফিনেটলি খুব ভালোবাসি খেতে, অনেকটা খাই সেটা নয়, বাট খেতে ভালোবাসি। ঘুরতে টুকটা হালকা হালকা ঘুরতে, মানে অ্যাকচুয়ালি কাজে আমার মনে হয় তুমি ইয়ে খেতে খুব ভালোবাসো, মানে ডেয়ারি বা ওই টাইপের ডেয়ারি আইটেমস খেতে খুব ভালোবাসো। আমি নিজের বাড়ি থেকে নিজে রাতে চুরি করে লস্যি খাই, চুরি করে তরমুজ খাই,
মানে ব্যাপারটা হচ্ছে মা যে জানতে রাত 3টের সময় ঠান্ডা ফিরতে ব্যাপারে খাবার খেতে ঠান্ডা লেগেছে তো খুব মার খাবো। তো কি হয় এরকম আমার বাড়িতে মানে আমি একবার মানে আমাকে সবাই বাড়িতে তো স্পেশাল রীতি যে আমি নিজের ঘরেই হামাগুড়ি দিয়ে ফ্রিজের কাছে যাই, ফ্রিজ থেকে জিনিস বার ফ্রিজটা আস্তে করে খুলি, লস্যির প্যাকেটটা নিলাম দিয়ে ছুটে ব্যালকনিতে, দিয়ে ওখানে ঘাপটি মেরে বসে লস্যিটা খেলাম, প্যাকেটের টুকরো বাইরে ফেলে দিলাম, ফেলে ঘরে যে টুকরো শুয়ে পড়ে যাতে বুঝতে না পারে। আর মানে বেশিরভাগ স্পেশাল হচ্ছে মায়ের কাছে বকা খাই হচ্ছে আমি আর বাবা। মানে এক আছে বাবাও আমাকে সময় বলতে মিষ্টি খেতে ওঠে, বিকজ বাবাও খুব মিষ্টি খেতে ভালোবাসে। আর রাত 3টের সময় তোমাদের মিষ্টি খাওয়া ওই যে বকা শুরু হলো। একদিন তো কি হয়েছে মজার ব্যাপারটা বলেছি ছোট্ট করে, মানে বাবা আর আমি বাইরে ঘরে বসে দুজন মিলে খাবার খাচ্ছিলাম, মোটটা ধরে চুরি করে খাবার খাচ্ছি কি না মেলার মিষ্টি গাঁঠিয়া গুলো সাথে যে গাঁঠিয়া গুলো হয় সাদা যে ওটা খুব কাঠি। পছন্দের, তো আমি আর বাবা দুজনে চুরি করে খাচ্ছি। আমি বুঝতে পেরেছি মা আসছে, বাবা বসছিল বেচারা চেয়ারে, আমি ছিলাম খাটে শুয়ে। তো যেমনি মা আসছে ফোনটা অফ করে ঘাম মানে সঙ্গে সঙ্গে এবার বাবা তো চেয়ারে বসে মা বলছে তোমার কি আমাকে দেখে বুড়বা গরু মনে হচ্ছে, তুমি চেয়ারের মধ্যে হাতে গাঁঠিয়ে নিয়ে তুমি ঘাম আর তুমি ঘুমের না করছো। আমি তো বেঁচে খেলাম। তারপর বাবারে 3 ঘন্টা করে মায়ের কাছে খেলো, ঘুম তো 12 বাজলো, পরের দিন ডিউটিটা 12 বেজেছিল। তো এরকম ব্যাপার থাকে। তো ওই আর কি মানে সারাদিন তো ক্লাসে বাইরের কাজই হয়, মানে অ্যাকচুয়ালি সত্য কথা না, যারা আমাকে চেনে খুব কাছ থেকে তারা জানে যে ঐশী সকালে জলখাবার খাওয়ার টাইম পায় না। যেহেতু আমি অনেক লেটে শুই, আমি লেটে ঘুম থেকে উঠি, উঠে দৌড়ে আসি ক্লাস আছে বলে, তো সকালে জলখাবার খাওয়ার সময় পাই না, এটা আমার হ্যাঁ খুব ঐশী বাজে actually অভ্যাস। অনেক লেটে ঘুমায়। কারণ পরশুদিন যখন আমি ঐশীকে মেসেজ করেছিলাম যে ঐশী পডকাস্টটা হচ্ছে, তো ঐশীকে মেসেজ করেছিলাম আমি অ্যারাউন্ড রাত 9:30। তো ঐশী আমাকে রিপ্লাই দিয়েছিল, এখন রিপ্লাই দিয়েছিল, সেটা হচ্ছে ভোর 3টের সময় এবার ভোর যে হ্যাঁ 3টে করছি। আমার গার্জেনরা বলে তুমি কিছু ঘুমাও। এটা এর আগেও আমি ফিল করেছি। হ্যাঁ আমার ওটা আমি রাত মানে রাতে যখন এটা অ্যাকচুয়ালি ছোট থেকে অভ্যাস, রাতটা খুব শান্ত তো, তো কানে ইয়ারফোন ঢুকে তারপর যত রাত যে স্কুল টাইমও প্র্যাকটিক্যালস লেখা, লেখালেখি করা, প্রজেক্টস করা, এখনো খোঁজের কোনো যখন কাজ থাকে, যখন তো আমরা বাচ্চাদের যখন ফেলিসিটেট করি তখন ওই কি বলবো লোগোগুলো কাট করে চেটানো ওই কাজগুলো রাতে করি, বা এই যে ঠাকুর সরস্বতী ডেকোরেশনের জন্য থালা পেন্ট করা আমাদের সব রাতে কাজ হয়, মানে আমি খুব রাতে কাজ করতে প্রেফার করি। Because এই তখন জন্য এই জন্য ঐশীর চাপি চিক্স গুলো যাচ্ছে না, এরকম টানার মতন চিক্স গুলো এগুলো যাচ্ছে না। অ্যাকচুয়ালি আমি বলি একটা কথা যেটা হচ্ছে যে অ্যাপার্ট ফ্রম দিস আমার অ্যাকচুয়ালি আগের থেকে মোটা হওয়ার রিজন হচ্ছে একটা, বিকজ আমার হাঁটু মারা থেকে ঘুরে যাওয়ার জন্য আমাকে স্টেরয়েড নিতে হয়েছিল, হুম। এটা একটা রিজন। আর তারপরে ঠিক আছে আজ আছি কাল নেই, খাওয়াটা আগে। এখন এখন ওদের খাওয়াটা ওর কাছে প্রিয় খাওয়াটা রাদার দ্যান সম্পর্কে। হ্যাঁ তবে একটা কথা বলি, ফুচকার মোমোই তো খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে যদি ঘরে হয় মাটন আর ভাত, ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলো হলে যত বড়ই শরীর খারাপ হোক আমি ঠিক উঠে খেতে উঠে যেতে পারি। কিন্তু আমি একটা কথা বলি, যদি তোমরা যারা পডকাস্টটা দেখছো সেটা দেখে ওকে ভাবো যে উইচ ইজ জাস্ট ওনার অফ দিস খোঁজ ইনস্টিটিউট, ইউ আর ড্যাম রং। ঐশী ফাটাফাটি নাচে, ফাটাফাটি মানে রিয়েলি ফাটাফাটি নাচে। আমি এখানে এই কথাটা বলার পর একটা ক্লিপস পোস্ট করবো, ঐশী ওটা আমাকে দেখিয়েছিল, কারণ তখন এই সময়কার কথা বলছি যখন আমার বয়স অনেক কম ছিল, ঐশী ওয়াজ রিয়েলি আ টিনেজার। যখন আমি এখানে নাচ আরম্ভ করেছিলাম তো ঐশী একদিন আমাকে একটা ক্লিপ দেখিয়েছিল, ও কিন্তু খুব ক্যাজুয়ালি ক্লিপটা দেখিয়েছিল, কিন্তু মানে আমি দেখে হাঁ হয়ে গেছিলাম, লিটারালি হাঁ। ও যে কি ভালো নাচতে পারে, মানে হোয়াট টাইপ অফ ড্যান্সার শি ইজ, ওর অ্যাকচুয়ালি কি, ও খোঁজে কি এসছে, ও কিন্তু খোঁজে নাচ থেকে এসছে। ওর কাছে দুটো অপশন ছিল, যে ও নিজে নাচটা নাচলো দিয়ে আরো আস্তে আস্তে উঁচু জায়গাতে উঠলো, কিন্তু ওর তার সঙ্গে ওর মধ্যে একটা বিজনেস উম্যান ব্যাপারটা ছিল, যে জন্য ও কিন্তু একটা নাচের ইনস্টিটিউট করলো, কিন্তু শি ইজ আ ড্যাম ড্যাম গুড ড্যান্সার হারসেলফ। ও দুর্গাপুর গার্লস কলেজে ফ্রেশার্স ওয়েলকামে ওই নাচটা নেচেছিল, যেটা ক্লিপস গুলো পোস্ট করবো, 3টে ক্লিপ আছে। তো ঐশী একটা জিনিস আমার খুব কষ্ট লাগে, সেটা হচ্ছে আমি যখন এসেছিলাম আমাকেও তুমি কিছুটা নিজের হাতে শিখিয়েছিলেন, যেটা কিন্তু ঐশী কাউকে শেখায় না, এবং ও সেরকম নাচও নাচে না। মানে খোঁজের পেজে যদি আপনারা যান তাহলে দেখবেন হয়তো কিছু কিছু জায়গায় ও স্টুডেন্ট বা তার মায়েদের সঙ্গেও কিছু রিলস পোস্ট করেছে, কিন্তু দোজ আর অ্যাকচুয়ালি ভেরি সিম্পল, মানে ওটা ঐশী লেভেলেই হয়। ঐশী সেটাকে ওরা সিম্পলিফাইড ফর্মে আমার অনেক কষ্ট করে করা, অত সিম্পল না, তুমি করো না কেন? অ্যাকচুয়ালি যদি একদম সত্যি কথা বলি, সত্যি বলতে কি হয়েছে ব্যাপারটা হচ্ছে ডান্সটা অ্যাকচুয়ালি আমি করতে, মানে ডান্সটাই আমার মেন
মোটিভ ডান্সটাই করা, মোটিভ ছিল, তখন করতাম, এখনো আছে। প্রবলেমটা হচ্ছে কি যে ক্লাসটা ম্যানেজ করাটা খুব বড় রেসপন্সিবিলিটি। দিনের শেষে না, একটা সত্যি কথা, দিনের শেষে এখানে সবাই কাজ করছে এবং তাদের উপর না, যারা এখানে কাজ করছে তাদের উপর পুরো সংসার ডিপেন্ড করে রয়েছে। তো কি হচ্ছে না, এবার তারা আমার কাছে মানে আমার দিকে তাকিয়ে ক্লাস করাচ্ছে। তো একটা মানি ম্যানেজটা খুব বড় ফাইন্যান্সিয়াল ব্যাপার, এবং পুরো ক্লাসটা ম্যানেজ করা। এবং কি হয়, ম্যানেজ করতে এতটাই ম্যানেজমেন্টে ইনভলভ হয়ে গেছি যে নিজস্ব প্র্যাকটিস করাটা কমে গেছে। মানে এরকম যে আমি ডান্স আমি এখনো শোজ করি, বাট আমি আমার ভিডিও আপলোড করব না। আমি হ্যাঁ, কেন করো? মানে এটা একটা খুব মানে আমি করি এখনো, বাট আমার টিমের সাথে করছি। মানে ধরো দুর্গাপুজোর ক্ষেত্রে বলি, একটা আমাদের ছৌ একটা অ্যাক্ট ছিল, ছৌ মাংসের মধ্যে একটা অ্যাক্ট, ওটা লাস্ট 2025 করা হচ্ছে, কোথাও জায়গায় পারফরমেন্স করা হয়েছে। তো আমি তো পারফর্ম করেছি, ওই টিমটাকে লিড আমি করেছি। একটা 10 মিনিটের কাছে অ্যাক্ট আমি লিড করেছি, আমি পারফর্ম করেছি ওটাকে। এবং যেখানেই ওটা পারফর্ম করেছি আমি অলওয়েজ, এটা খুব একটা ভালো, অবভিয়াসলি কোরিওগ্রাফিটা স্যারের ছিল, টুমান স্যারের। ইন দ্য ইয়ার 2013 ওটাকে আমি 2023 তে রিক্রিয়েট করি ওটা আমি। Actually, that time that যখন কোরিওগ্রাফিটা করেছে, তখন that time I was one character in that whole choreography. And আমার কাছে কোনো ভিডিও ছিল না, মনে ছিল, আমার মনে ছিল। তো আমি সেই পুরো একটা 2023-এ রিক্রিয়েট করে স্যার করে একদম মানে গিফট মতন কাইন্ড অফ তাকে দেখিয়েছিলাম। তো ওই একটা আমরা আজও যেখানে নামাই, আমি জানি কেন, বাট একটা না সত্যি বলতে খুব প্রেজ পাই একটা। তো মানে বাচ্চাদের ছোট ভালো ভুল খামতি গুলো যেন সবটা ওভারকাম করতে ওই একটা দিয়ে, কাইন্ড অফ দ্যাট। আমি 2025-এও দুর্গাপুজোয় নাচ করেছি, কালী পুজোয় নাচ করেছি, আমি নাচ করেছি। বাট কি হয় না, আমি যখন পারফর্ম করছি এবং সবসময় তো আমার কাছে আমার ভিডিও করা হয় না, এক কথা ভিডিও আপলোড করা হয় না। কেন করো না? অদ্ভুত ব্যাপার। মানে ব্যাকস্টেজ সামলাতে গিয়ে এদিকটা করা হয়, তখন মনে হয় যে আমারটার থেকে বাকিদেরটা বেশি ইম্পর্টেন্ট। না, সেটা ঠিক আছে, ঐশী যেটা বলছে ঠিক আছে, কিন্তু তোমারটাও তো দরকার। মানে কেন করো? আমার থেকে অন্যটা বেশি ইম্পর্টেন্ট, এটা কি লজিক? তোমারটাও তো ইম্পর্টেন্ট। আমারটা ইম্পর্টেন্ট। তুমি তো নাচকে ভালোবাসো রে বাবা। ডেফিনেটলি আমি ক্লাস করি, আমি ভিডিও, যেমন আমি একটা নর্মালি এক্সাম্পল দিচ্ছি। যেমন আমি বলছি, আমি এই দোল উপলক্ষে আমি একটা ডান্স নিজে তুলেছিলাম, একটা ছোট কোরিওগ্রাফি নিজে তুলেছিলাম, নিজে ওটা। দোল পেরিয়ে গেল, বসন্ত পেরিয়ে গরম পড়লো, আমার ভিডিওটা করে ওঠা হলো না। মানে এটা তো কোনো কারণ নেই, কারণ আমার ওটা করার ছিল দোলের আগে, এবং দোলের আগে আমার ক্লাসে এতটা প্রেশার ছিল প্রত্যেকটা ব্যাচের ভিডিও বার করাতে, প্রত্যেক ব্যাচের ভিডিও ক্লাস তুলিয়ে ওদের প্রপার ড্রেস উইথ কস্টিউমের সাথে ভিডিও বানিয়ে সেগুলোকে, মানে প্রচুর প্রেশার থাকে, ইন্টারনাল প্রেশার। হ্যাঁ, প্রচুর প্রেশার থাকে, কিন্তু কিছু টাইম তো তোমার নিজের জন্য থাকে রে বাবা। আজকে সকালে যে আমরা পডকাস্টটা করছি, এই সময় তো এই মুহূর্তে ঐশী সময় বার করেছি যাতে করতে পারি আর কি। এই মুহূর্তে প্রেশার নেই, তো এরকম টাইম তো নিজের না, জন্য এর জন্য আমি কি করেছি, আমার এখন ক্লাস ছিল, আমি এই ক্লাসটা ইভিনিং এ সুইচ করেছি। হ্যাঁ, করেছো তো? করেছি, ঠিক আছে। এবার কি হচ্ছে, আমাকে 1 ঘন্টাও ম্যানেজ করতে হয় এখন। মানে তুমি তো এই টাইমটা যেটা ম্যানেজ করলে পডকাস্টটার জন্য, তুমি তো মাঝে মাঝে এই টাইমটা নিজের জন্য দিতে পারো, যেখানে তুমি নিজের একটা নাচ কাউকে দরকার যে আস্তে আস্তে এটা তো মরে যাচ্ছে না তোমার এই বিজনেসের চক্করে। তোমার নাচটা তো আস্তে আস্তে চলে যাচ্ছে, তুমি আস্তে আস্তে কি করছো, খুব সিম্পল আজকের ডেটে ওই যে নাচগুলো করা আমরা 1 সেকেন্ডের মধ্যে ইউনিক করে, এত সিম্পল ওগুলো। না, আমি অ্যাকচুয়ালি এখন যে ভিডিও গুলো ছাড়ি এর সময় রিসেন্ট যা হাঁটছি, ওগুলো সবটাই আমি কোনো ব্যাচের নাচ শেখাচ্ছি, সেগুলো নিজের মানে সেগুলো। হ্যাঁ, এটা খুব সত্যি কথা। আমাদের ভিডিও ছাড়া একদম মানে প্রায় বন্ধই হয়ে গেছে, নিজস্ব ডান্সের ভিডিও ছাড়া একদম প্রায় বন্ধই হয়ে গেছে, এটা খুব সত্যি কথা। ঐশী কিছুটা এখন একটা একটা টার্গেটে রয়েছি বলে আপাতত একটু ফলস কাইন্ড অফ রয়েছে, ওটা জিনিসের জন্য খুব দৌড়াদৌড়ি করছি। তার শুট ওটার জন্য ডেফিনেটলি হলে বলবো সবাইকে, যদি হয়ে যায় দেন ডেফিনেটলি আই উইল গো ব্যাক টু মাই ওন ভার্সন। মানে ওটার জন্য আমি ওয়েট করে আছি। অফার পাচ্ছি কোথাও থেকে? না, অফার না, রিগার্ডিং ক্লাসে একটা আমার খুব মানে আমি একটা বড় স্টেপের জন্য আমি ডাইরেক্ট দৌড়দৌড়ি করছি। তো ঠাকুর করে যদি হয়ে যায় ভগবানের দয়া সবার আশীর্বাদে, দেন ডেফিনেটলি আফটার দ্যাট আমার আর কোনো মানে প্রেশার থাকবে না। আফটার দ্যাট আই উইল ডেফিনেটলি মানে গো ব্যাক টু মাই ওল্ড ভার্সন। আমি এখানে একটা টেকনিক্যাল কোশ্চেন মিস করে গেছি, সেটা হচ্ছে ওই বলো যে নাচ মানে রাইট নাও কি কি নাচের ফর্ম আছে, আর এখানে কি কি শেখানো হয় যেগুলো ট্রেন্ডিং? দেখো, ডান্স বলতে ইফ আই গো ফর দেয়ার আর টোটাল 4956 ডান্স ফর্মস।
এতগুলো নাচ আমার অনেক জায়গায় দেখি যে বলে 6 মাসের কোর্স, 1 বছরের কোর্স। এইখানে কি কি শেখানো হয়? আমাদের এখানে একদম পরিষ্কার কেটে কেটে বলো। ভার্সেটাইল ডান্স ফর্ম শেখানো হয়, কিন্তু ওয়ান আফটার অ্যানাদার। বাংলাতে পরিষ্কার করে বলে দাও। মানে আমাদের বিভিন্ন ধরনের নাচ শেখানো হয় ফর্মেট, ঠিক আছে? কখনো হিপ হপ, বলিউড, এটা আমি জানতে চাই। সালসা, ফ্রিস্টাইল, জ্যাজ, কন্টেম্পোরারি, লকিং, পপিং, আরবান, সেমি ক্লাসিক্যাল, স্টেট ফোক, বলিউড ক্লাসিক্যাল, আরো বিভিন্ন ফর্ম শেখানো হয়, ঠিক আছে? কিন্তু সেগুলো ওয়ান আফটার অ্যানাদার। মানে একটা শিখলো, ধর এই গানে একটা শিখলো, দেন একটা গান অন্য ফর্ম শিখলো, একসাথে নয়। মানে একটা গান ধরো বলিউড শিখলো কথার ক্ষেত্রে, সেকেন্ড গানটা হয়তো শিখলো কন্টেন্ট, কাইন্ড অফ দ্যাট। বাট শেখানো বিভিন্ন ডান্স ফর্ম শেখানো হয়। তোমাদের যে এখানে যারা নাচ শিখতে আসে তারা মানে কিভাবে শেখে? ধরো ইনস্ট্রাক্টর, তো তোমার এখানে যারা ফ্যাকাল্টি ইনস্ট্রাক্টর রয়েছে তারা তো শেখাচ্ছে, তারা কি ভিডিও করে নিয়ে যাচ্ছে, কিভাবে শেখে তারা? ফার্স্টে হচ্ছে স্টেপস গুলো কাউন্টে শেখানো হয়, কাউন্টে শেখানো হয়, তারপর কাউন্টে মানে 1 2 2 3 3 4 কাইন্ড অফ দ্যাট কাউন্টে শেখানো হয়। তারপর কাউন্টে স্পিড আপটা বাড়ানো হয় গানের টেম্পোর সাথে ম্যাচ করানোর জন্য। ওটা যখন কাউন্টার ফার্স্টে কাউন্টে শিখে মুখস্থ করলো স্টেপস গুলো, দেন যখন কাউন্টে স্পিড আপটা বাড়ানো যাতে গান করতে পারে, দেন গানের সাথে বসানো হয়। আপনারা দেখে থাকবেন এখন তো প্রচুর রিলস বেরোয়, যেখানে ভোজপুরি বা যেখানে কেউ যারা কোরিওগ্রাফার তারা নাচটা শেখাচ্ছে, তোলাচ্ছে আর কি, সেই ভিডিওটা দেখবেন দেখবেন ওইখানে কিন্তু এই কাউন্টের ব্যাপারটাই থাকে, যেখানে বলছে 1 2 3 4 1 2 3 4। এটা কিন্তু ঐশী বলছে যে কাউন্টে আগে শেখানো হয়, তারপর কাউন্টের স্পিডটা বাড়ানো হয়, তারপর হ্যাঁ ওইভাবে শেখানো হলো। তারপর আমরা প্রত্যেকটা ক্লাস আপডেট যেটা নটা শেখানো হলো সেটা ভিডিও করে নেয় গার্জেনরা, এবং বাচ্চারা সেটা প্র্যাকটিস করে নেক্সট দাঁড়াও, রিভিশন হয়। তুমি বলছিলে যে কাউন্টের স্পিড আপ করানো হয়, তারপর তুমি কি কথাটা বললে? তারপর গানে বসানো হয়। তারপর গানের সাথে, এইবার গানের সাথে সেটা মেলানো হচ্ছে, প্রথম হ্যাঁ। যখন কাউন্টার করা হচ্ছে সেটা ঐশী আবার দেখো তোমরা তোমার কাউন্টার করো, ধরো কাইন্ড অফ Actually 1 সত্যি 2 করে। 3 4, আমি অনেকটা যাচ্ছি 1 2 3 4 5 হ্যাঁ, এইটা আমি চাইছি। 6, এরকম কাইন্ড অফ শেখা। তারপর স্পিড কেও ধরো আরেকবার দাও, এটা আরেকবার দাও, এটা actually একদম যেটা। যদি বেসিক যাই, ধরো একদম বেসিক যাচ্ছি, ধরো 1 2 3 4 5 6 7 8 ফর এক্সাম্পল বলছি, একদম জাস্ট এটা ধরো। আচ্ছা আমরা ফার্স্টে দেখালাম স্টেপটা, দেন তারপর স্পিড আপ ধরো 1 2 3 4 5 6 7 8, দেন গানের সাথে বসানো হবে। ইটস প্যাটার্ন। হ্যাঁ হলো তো, এটা আপনারা দেখতে মানে বুঝতে পারলেন। এবার যে গানটা চুজ করা হচ্ছে, যেমন আমার একটা খুব প্রিয় গান ছিল, সেটা দিয়ে আমার আরম্ভ হয়েছিল সোয়াগ সে করেঙ্গে স্বাগত, ওটা দিয়ে আমার আরম্ভ হয়েছিল। তো এইবার যে গানটা ওরা চুজ করেছে, ওরা কিন্তু গানটা কাস্টম মেড থাকে, মানে ওরা অনেক সময় হয় দুটো গান মিক্স করে করলো, বা নাচের গান আমাদের পার্সোনাল মিক্স করা থাকে ট্র্যাকস। এক্স্যাক্টলি পার্সোনাল মিক্স করা থাকে, এবং অনেক সময় সেটা কোটা থেকে গান করে পাঠায় আর কি, না এক্স্যাক্টলি আমাদের ব্যাচের মিক্সিং গুলো স্যার এর ওখান থেকেই আসে। ওরা কিন্তু তার বাইরে যায় না, মানে ওরা চেষ্টা করে তার মধ্যে থাকতে। এটা কিন্তু কিছু খুব নিয়ম কানুনের মধ্যে দিয়ে এবং চলে। এছাড়া যদি অনেক সময় অনেকে থাকে যে পুরো বিয়ের জন্য কোরিওগ্রাফি করতে চায়, সঙ্গীতের কাইন্ড অফ, সঙ্গীতের জন্য তো নাচের কোরিওগ্রাফির জন্য করতে চায়, যে কোরিওগ্রাফি করবো, ধরুন বাড়ির লোক আছে 10 জন, 5 নাচ তুলতে চায়, তো সঙ্গীতের ব্যাপার হলো। বা অনেকে থাকে যে কোনো কম্পিটিশনের জন্য সোলো কোনো পার্সোনাল কোরিওগ্রাফি করতে চায়, বা কেউ বিয়ে বাড়ির জন্য পার্সোনাল বা কোনো ইভেন্টের জন্য করতে চায়। তো সেক্ষেত্রে তখন আমরা তাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ গানগুলোকে আবার নিজেরা কাস্টম মিক্সিং করে দেন তাদের প্রোভাইড করি এবং কোরিওগ্রাফি প্রোভাইড করি। এটা যে কেউ করতে পারবে, এটা যে কেউ করতে ইউ পারে। গেট ইট গাইস। সেটা হচ্ছে যে তোমাদের যদি কোনো পার্টিকুলার ইভেন্টের জন্য, বিয়ে, সঙ্গীত, হলদি বা যে কোনো ইভেন্টের জন্য, বা বিয়ে মানে পার্টি আউট, যদি কিছু করতে হয়, ইউ ক্যান অ্যাপ্রোচ খোঁজ, যেখানে ওরা কিন্তু কাস্টমার কি চাইছে সেই অনুযায়ী ওরা কাস্টম মেড সলিউশন, মানে এখানে হচ্ছে ড্যান্স নাম্বারটা, তার সঙ্গে স্টেপস ওরা কিন্তু তৈরি করে দেয়, সেই ট্রেনিংটা ওরা দিয়ে দেয় ফর দ্যাট পার্টিকুলার অকেশন। এবং দরকার ওরা সেখানে গিয়ে ভিডিও শুটও করে, এবং দরকার ওদের মধ্যে কেউ যেতে পারে, মানে এটা হ্যাঁ মানে আমাদের তখন যে রিকোয়ারমেন্ট থাকে যে আমরা যেমন হয়তো বিয়ের আমরা রিসেপশনের দিনে কোরিওগ্রাফি করেছি, বা হালদি দিনে কোরিওগ্রাফি করেছি, তো ওখানে কিছু থাকে না কোরিওগ্রাফি, ডান্স তো করেছি, বাট ওখানে তো বলা হয় যে আমাদের একজন কোনো কেউ থাকলে, তো আমাদের মধ্যে কেউ একজন থাকে ওখানে, সেক্ষেত্রে যে ইভেন্টে ডান্স করে যেন কোনো বিঘ্নহীন ভাবে নাচগুলো যেন হয়। তো সেই ক্ষেত্রে আমরা ওখানে থাকি হয়তো পজিশন মার্কিং এর বুঝিয়ে দেওয়ার জন্য, তারা হয়তো তার আগে কোনোদিন করেইনি। একদম এরকম আছে, প্রচুর আছে, প্রথমে আমরা করে আমাদের এক্সপিরিয়েন্স প্রচুর আছে। তো সেক্ষেত্রে ওগুলো আমরা শেখাই, এবং মানে আমরা বিভিন্ন রকম কোরিওগ্রাফিস করি। হ্যাঁ একটা হলে আমরা কোনো কর্পোরেট শোজ করি না, কর্পোরেট শোজ করো না, আমরা কালচারাল শোজ করি।
আমি তো জাংশনের সামনে না, আমার ওটা পুরো আমরা রিসেন্ট মানে প্রসেনজিৎ, দেব, এদের মানে খাদান, তার আগে প্রসেনজিতের কোনো সিনেমা ছিল যখন দুর্গাপুরে যখন প্রসেনজিৎ লঞ্চ করেছে করে এরা, কথা। ওই সিরাই করেছে, মানে হ্যাঁ, প্রশ্ন কি করেছে, ওইগুলো এটা তো ওইগুলো বলতে যাচ্ছিলাম এরপর। না, ওইগুলো করি মানে কর্পোরেট শোজ বলতে মানে প্লিজ এরকম বলো না, না, কর্পোরেট কর্পোরেট শোজ শো বলতে তোমরা করো। না, কর্পোরেট শোজ বলতে আমি কি বলতে চাইছি মানে অনেকের থাকে রিকোয়ারমেন্ট যে বিয়ে বাড়িতে তাদের বাচ্চারা পারফর্ম করছে, তাদের মেম্বার্সরা ব্যাকআপ ডান্সার চারজনকে দেবে, তারা শুধু পম পম নিয়ে কাইন্ড অফ মানে বেসিক্স কিছু মুভমেন্টস করবে। আমি বলতে পারবো আমাদের সেরকম শোজ হয় না, আমাদের টিম পারফর্ম করতে যায়, আমরা ব্যাকআপে যাই না। পার্থক্যটা বুঝতে পেরেছো? না বুঝতে পারলাম না, মানে ব্যাকআপ মানে ধরো ধরো তোমার বাড়িতে ধরো বিয়ে হচ্ছে, তোমার বাড়িতে কোনো বিয়ে অনুষ্ঠান, ঠিক, তুমি ঠিক, যখন ঠিক। পারফর্ম করছো, হুম। তুমি একটা ডান্স গ্রুপকে বললে যে আপনাদের দুটো ছেলে দুটো মেয়ে আমার লাগবে, যারা স্টেজটাকে ভরাট রাখার জন্য যারা কন্টিনিউ একটা ও আচ্ছা মানে আচ্ছা, যেটা অন লুপ কাইন্ড অফ গানের ক্ষেত্রে বেশি তোমরা দেখতে পারো যে গান করে যাচ্ছে আর পেছনে নেচে যাচ্ছে, অন তো ফিল আপ লুপ করছে। কাইন্ড অফ যেটা হচ্ছে, তো সেটাও সেক্ষেত্রে কি হয়, ওদের ডিমান্ড থাকে 18+ ক্যান্ডিডেটস, ঠিক আছে, এবং ওখানে অনেক রকম না মানে কি বলবো ব্যাপার থাকে। কম তো বয়সী যেহেতু demand ওই ব্যাপারটা অতটা আমার নলেজ নেই, হুম। বাচ্চাদের গার্জেনরা আমার বর্ষাতে বাচ্চাদের পাঠাচ্ছে, বাচ্চাগুলো ক্লাস করতে আসছে, মানে মানে বেসিক্যালি অনেক আউটসোর্স থেকে আমাদের কাছে ফোন কল আসে, বাট সেক্ষেত্রে আমরা খুব একটা বেশি যাই না। হ্যাঁ, তো কোরিওগ্রাফি আমরা করে দিই, কিন্তু দ্যাট কাইন্ড অফ আমরা পারফরমেন্স করি না। এবার আমি বলছিলাম কনসার্টের পার্থক্য আছে, ধরো একটা নর্মাল এখানে ধরো একটা ডান্সের গানের শো, সেখানে যখন পম্পম নিয়ে পারফর্ম করছে কথার ক্ষেত্রে, আর ধরো সুনিধি চৌহানের কনসার্ট হচ্ছে, হুম। দ্যাট ইজ এ হিউজ বিগ ডিফারেন্স। হ্যাঁ yes. না মানে কি বলছি, আমি ডান্সের কথা বলছি, বিকজ সুনিধি চৌহানের ওখানে প্রপার ডান্স হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওনার ইভেন্টে প্রপার ডান্স হচ্ছে, হুম। কিন্তু কোথাও ধরো আমরা জানি না কি গান হচ্ছে, হুম। আমাদের বলা হচ্ছে আমার একটা ছেলে একটা মেয়ে লাগবে, ওরা এখানে স্টেজে করবে, কি করবে, হুম। একটা তো প্রপার প্রিকশনস থাকা দরকার। হুম। তো দ্যাট কাইন্ড অফ পারফরমেন্সেস আমরা খুব একটা বেশি প্রেফার, হ্যাঁ আমাদের কাছে যদি কন্ট্যাক্ট চাই আমরা প্রোভাইড করি, যারা ওরকম টাইপের করে, যারা যারা ওই প্রফেশনালি ওই কাজটাই করে ডান্সের ব্যাকআপের জন্য, বা যারা অ্যাজ এ প্রফেশনাল ডান্স অ্যাজ এ কর্পোরেট শো সেগুলো তাদেরকে আমরা রেফার করে দিই। কিন্তু আমার তো কাছে ম্যাক্সিমাম হচ্ছে স্টুডেন্টস, মানে আমার ম্যাক্সিমাম হচ্ছে স্টুডেন্টস, তো সেক্ষেত্রে আমরা মানে এখানে যারা ক্লাসেস করে তারা তো সবাই শিখতে আসছে, তারা তো এটা তাদের তো মানে কি বল প্রফেশন নয়, তো সেক্ষেত্রে আমরা ওটা করাই না। হ্যাঁ, আমরা চ্যানেলের প্রমোশন, যেমন রিসেন্টলি যেটা তুমি বললে প্রসেনজিৎ ঋতুপর্ণার মুভি প্রমোশনস করেছি, বা এখানে দেবেশ প্রোগ্রাম প্রমোশন ছিল, জাংশনে প্রচুর ইভেন্টস প্রমোশনস আমরা যাই, আনন্দবাজার পত্রিকাতে রিসেন্টলি এক্সিবিশন হলো, টুরিস্ট স্পট এক্সিবিশন, সেখানে মন্দির প্রিয়াঙ্কা সরকার এলো, সেকেন্ড দিন টিম কালীপটকা এলো, ওদের সাথে আমাদের পারফরমেন্স, আমরা এই শোজ গুলো এখানে ঠিক করি, এগুলো করি যেখানে অ্যাকচুয়ালি প্রপার যেখানে ডান্স থাকে না সেখানগুলোতে থাকে, মানে ব্যাপারটা যেন প্রপারলি একটা একটা মানে শিডিউল থাকে, শিডিউল না থাকলে কোনো কিছু করাটা প্রবলেম হয়ে যায়। ঐশীর একটা জিনিস আমার খুব ভালো লাগে, ড্যান্সের ক্ষেত্রে কিছু জায়গায় ঐশী ইজ ভেরি অনেস্ট। একটা কথা বললো, ও কিন্তু এই জিনিসটা কখনো ভুলে না যে ওর মেইন যেটা ও শুরু করেছিল যে ও কিন্তু নাচটাকে শেখায়। ওর কিন্তু সবসময় মাথায় থাকে যে আমি 4টি ইভেন্ট পেলাম, ইভেন্ট করতে গিয়ে আমার যে নাচ শেখানোটা, যেটার জন্য আমার ইনস্টিটিউটটা খোলা, সেটা কিন্তু যেন না চলে যায়। দেখা গেল আমার একটা জিনিস, যেখানে আমি যারা আমার কাছে নাচ শিখতে আসছে তাদেরকে বলছি যে তোরা এখানে চলে যা, তোরা ওইখানে চলে যা, কারণ আমি তাদের কাছে টাকা পাচ্ছি, হার্ড ক্যাশ পাচ্ছি, সেটা কিন্তু নয়। ও কিন্তু নাচ শেখানোর যে ব্যাপারটা, যে আমি একটা বাচ্চাকে নাচ শেখাচ্ছি যাতে সে আস্তে আস্তে মানে টিভিতে যে ইয়ে নাচের যে প্রোগ্রাম গুলো হয় সেই লেভেলে সে চলে যাচ্ছে, এইটা কিন্তু ও কোনো সময় বলে না। এইখান থেকে কোচ থেকে প্রচুর ছেলে মেয়ে কলকাতা যায় বিভিন্ন ইভেন্টস, সেটা ব্যাপারটা একটু বলো। বিভিন্ন ইভেন্টস এ বলতে মানে কোচ কিন্তু সেই জায়গাটা তৈরি করে। প্রপার, যেমন ধরুন আমাদের এই কি বলবো 23শে জানুয়ারি নেতাজি বার্থডে উপলক্ষে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শো থাকে, ডেফিনেটলি স্যারের তুমান স্যারের কাছে, মানে স্যার আমাদের ওখানে আমাদের ডাকে পারফরমেন্সের জন্য, তো আমরা ওখানে পারফর্ম করতে যাই। তারপর টুকটাক ওখানে কোনো অলিম্পিক ইভেন্টস আমাদের পারফরমেন্স থাকে চ্যানেলে, যেমন রিসেন্টলি এই 3-4 দিন আগে প্রলয় 2 বলে একটা প্রলয় two মুভি OTT আছে, ওটা বেরিয়েছে, ওটা দেখবে শ্রাবন্তীর একটা আইটেম সং বেরিয়েছে, রসগোল্লা না মানে কাইন্ড অফ আছে, তো ওখানে আমাদের এখানকার ফ্যাকাল্টি রাহুল যেমন আছে, ওখানে ব্যাকআপ ডান্সার আছে, আচ্ছা শ্রাবন্তীর সাথে রাহুল ব্যাকআপ ডান্সার আছে, প্লাস স্যার আরো কিছু মুভি কোরিওগ্রাফি স্যারের চলছে, সেখানে বাচ্চা পারফরমেন্স
মানে পারফর্ম করছে, এখানকার ওখানকার বাচ্চারা যাওয়া থাকছে, পারফর্ম করছে। তো আমরা চেষ্টা করি যে হ্যাঁ বাচ্চাদের অবভিয়াসলি স্টেজ দেওয়াটা ভেরি ইম্পর্টেন্ট, বিকজ স্টেজ পারফর্ম না করলে কারোর ভয়টাই কাটবে না, স্টেজ ফিয়ার কাটাটা খুব আর দরকার। তারা তো উৎসাহটা পাবে যে এক্স্যাক্টলি, কিন্তু যেন ব্যাপারটা একটা প্রপার থাকে, যেন মানে কি বলবো সভ্যতা শৃঙ্খলা এটা মেনটেন থাকে, সেরকম জায়গাতেই পারফর্ম করতে যাওয়াটা আমাদের খুব নেসেসারি, আমাদের এটা খুব একটা বড় ক্রাইটেরিয়া, বিকজ বাচ্চাদের গার্জেনরা এখানে আমাদেরকে খুব ভরসা করে বাচ্চাদের পাঠাচ্ছে, তো তাদের যেন কোনো ট্রাস্টটা ব্রেক না হয় এটা আমাদের খুব মাথায় রাখতে হয়। হ্যাঁ অসুবিধা হয়েছে, আমরা তো কোথাও গেছি এখানে পরে ঝামেলা ফিল করেছি, বাট ঝামেলাটা আমাদের বাচ্চাদের গায়ে অব্দি আসতে দিইনি। বলছি তোমরা মোটামুটি বছরে কলকাতার কতগুলো ইভেন্টে যাও? এটা বলাটা এক্স্যাক্টলি কাউন্ট করে বলাটা খুব মুশকিল। আর আমি যখন ওদের সঙ্গে মানে নাচের জন্য ছিলাম আর কি অ্যাজ এ স্টুডেন্ট, তখন আমি কিন্তু দেখেছি ওরা কিন্তু ভালো রকম ইভেন্টে যেত, মানে বছরে বেশ কিছু দিন ওরা কি ইভেন্টে যেত। এখন সেটা যেমন আমাদের জানুয়ারিতে স্যার একবার ডেকেছিলেন, তোমার এবছর যেতে পারিনি, তার জন্য খুব সরি স্যার, যদি দেখেন স্যার খুব সরি। আমরা হসপিটালে পরের দিন ছিল ওটা, বাট আমাদের মানে ওটা একটা ছিল। তারপরে এই এপ্রিল মাসে আছে নাচরে, আমাদের যেতে হবে ওখানে, একটা ইন্টার স্কুল কম্পিটিশন, ওখানে আমাদের এমনি দুর্গাপুর কলকাতার একটা ব্যাপার রয়েছে, ওটার পারফরমেন্স থাকবে। প্লাস যেমন রাহুল একটা রিসেন্ট মুভি এটা ইয়ে করে এলো, তো মানে ভেরিয়েশন টাইম থাকে, মানে সবসময় যে সবাইকেই থাকে তার নয়, যখন যার যেরকম রিকোয়ারমেন্ট থাকে তখন সে মতো বাচ্চাদের পাঠানো হয়। এবার এটা এক্স্যাক্টলি বছরে কবার বলে, কখনো বাচ্চারা প্র্যাকটিস করতেও যাচ্ছে, কখনো অ্যাজ আ গ্রুপ, মানে দুর্গাপুর এবং কলকাতা দুটো মিলে অ্যাজ আ গ্রুপ কোথাও পারফর্ম করবে, তা কোনো কম্পিটিশনে যাবে, সেক্ষেত্রে তো গ্রুপ পারফরমেন্সে মানে রিহার্সালটা খুব দরকার থাকে, তো তখন রিহার্সাল করতেও এখান থেকে যায়, সেটাও থাকে। তো মিলেমিশে বেশ মানে আমাদের কলকাতার উপর যাওয়া আসা লেগেই থাকে। আজকের ডেটে দুর্গাপুরের জাংশনে যখন কোনো কর্পোরেট ইভেন্ট হয়, স্পেশালি যেমন ও বললো যে কালীপটকা যেটা রিসেন্টলি ওটিটি রিলিজ করলো, তো সেই রকম বা তার আগে আমি খাদানে দেখেছি প্রসেনজিৎ, ঋতুপর্ণার সিনেমা প্রসেনজিৎ তার সঙ্গে ছিল মনে, সবকটা ইভেন্টেই যখন জাংশনের সামনে সিঁড়ির সামনে একটা স্টেজ কাটিয়ে যে সেটা আর কি একটা লঞ্চিং টাইপের হয়, তো আজকের ডেটে খোঁজ সেই ইভেন্টগুলোতে রেগুলার ফিচার হয়ে গেছে। তা তোমরা রিসেন্টলি কোন কোন বড় বড় ইভেন্টে তোমরা এখানে জাংশনে করেছো এরকম? একদম রিসেন্ট জাংশন মলে করলাম হচ্ছে আমরা লাস্ট ডে জাংশন মলে এসবিএফ এর যেটা ওপেনিং ওপেনিং হলো, হলো যেটা দেব ছিল। হ্যাঁ দেব এসেছিল, তো ওখানে এসবিএফ থেকে মানে জাংশন থেকে আমাদের ইনফর্ম করে, আমাদের নাম্বার দিয়ে যারা এসবিএফ থেকে আমরা ডিরেক্টলি আমাদের কল করেছিল, ইনভাইট করেছিল। তো ওটা যেমন লাস্ট মান্থে হলো, তার আগের মান্থে হলো আনন্দবাজার পত্রিকা থেকে টুরিস্ট এক্সপো যেটা হলো, ওটা অ্যাকচুয়ালি 16 বছর পর আনন্দবাজার পত্রিকা ফার্স্ট টাইম কলকাতার বাইরে কোথাও ওরা ওই টুরিস্ট এক্সিবিশন স্পটটা আর কি করলো, এবং সেখানে ওদের সমস্ত টিমটাই ছিল কলকাতা বেস, খালি দুর্গাপুরে খালি জাংশন মল আর ওদের পারফরমেন্স ছিল, বাকি আর যে দুর্গাপুর সব তো কলকাতাতে টিম এসেছিল। তো ওখানে যেমন ব্যাক টু ব্যাক 2-3 দিনই সেলিব্রিটির সাথে দুদিনই কাজ ছিল, সেলিব্রিটিদের সাথেই পারফরমেন্স ছিল ওনাদের জন্যই। তো ওটা ছিল তার আগে তার আগে জাংশন মলে আহ খাদানের এক্সপিরিয়েন্সটা বলো, কারণ আমার যেহেতু মনে না হচ্ছে খাদানটাতে আমরা দেবের কোনো একটা সিনেমার ইয়েতে কিন্তু তোমরা ছিলে লঞ্চিং এ, মানে দুর্গাপুরের যে প্রমোশন এসেছিল লঞ্চিং প্রমোশনে না এসেছিল সেটা খাদানে আমরা ছিলাম না, আমরা তার আগে জাংশনে পৌঁছেছে প্রসেনজিৎ ঋতুপর্ণা যে ও হ্যাঁ হ্যাঁ, সেই যখন মানে প্রসেনজিতের প্রযোজনা একটা সিনেমা হলো যেটা যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ টাইপের হতে ওই যাচ্ছে, গানটারে যেটা দুর্গাপুর যেটা দিয়ে তারপর তারা দেখলো নতুন যে না প্রসেনজিৎ ইজ নট দেয়ার, তো ওইটা সেটা প্রমোশনে কিন্তু আছে হ্যাঁ ওটা অ্যাকচুয়ালি প্রমোশনটা পুরোটাই ওয়ান স্যারের কাছে মানে ওয়ান স্যার আন্ডারে ছিল। আন্ডার আছে। তো দুর্গাপুরেরটা যেমন খোঁজ দুর্গাপুর করেছে, কলকাতার সবকটা খোঁজ কলকাতা করেছিল, ও ঠিক আছে। তো ওটা ছিল, ওটা ছিল প্লাস জাংশন মানে নিজস্ব ইভেন্ট হচ্ছে দুর্গাপুজোর সময় মহালয় একটা ইভেন্ট হয়, হ্যাঁ আর একটা হচ্ছে তোমার ইয়েতে পয়লা বৈশাখে। তো ওখানে যেমন গত বছর 2 দিনই আমাদের পারফরমেন্স ছিল, মানে ওই জাংশন থেকে আমাদের মানে কিন্তু স্টুডেন্টদের কথা হ্যাঁ বলছি। মানে খোঁজের কথা বলছি, খোঁজ দুর্গাপুরের কথা, মানে আমাদের বলতে মানে আমার মানে স্টুডেন্টদের কথা পার্টিসিপেট করে বলছি। কিন্তু কোচের স্টুডেন্ট। হ্যাঁ এক্স্যাক্টলি, স্টুডেন্টরা থাকে কোনো কোনো পারফরমেন্সে, মানে আমরা স্যার ম্যামরাও থাকি স্টুডেন্টদের সাথে, এবং সেটা খুব রেয়ার থাকে ম্যাক্সিমাম, মানে যদি ধরো কথার ক্ষেত্রে যদি আমি জানি যে 20টা পারফরমেন্স হচ্ছে, হয়তো একটা কি দুটোতে মানে টিচার সাথে রয়েছে, বাকিগুলোতে স্টুডেন্টদের দিয়ে সব থাকে, বিভিন্ন ব্যাচ থাকে, একদম টডলার্স থেকে শুরু করে একদম বড় মাদের সব ব্যাচের পারফরমেন্স থাকে। মারা যারা করছে তাদেরও হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি থাকে, যারা বাবারা পারফর্ম মানে নাচ শেখে বাবাদেরও পারফরমেন্স থাকে, সবার বিকজ যখন শিখছে দেন শিক্ষাটা শিখে প্রপারলি এক্সিকিউট করার অধিকার সবার আছে, তাদের তো একটা জায়গা লাগবে যেখানে তারা দেখাতে তো পারবে। সেক্ষেত্রে সবার থাকে। তো মোটামুটি তুমি ধরে চলো ওই
সবারই সবার। হুম। তো ওই পারফরমেন্স এখানেও একটা কোশ্চেন আছে বলছি উইচ ইজ পার্সোনাল। সেটা হচ্ছে যে ধরো আজকে কেউ 55 বছর বা 57 ইয়ার্স এজ হলো, সে হয়তো দেখা যাচ্ছে তোমার কাছে নাচ শিখছে, কারণ তোমার তো এরকম ব্যাচ আছে। তো সেখানে কি তোমরা তাকে ওইখানে নেবে, না বলবে যে না একটা সার্টেন এজের পর আমরা আর এই ধরনের জায়গাগুলো প্ল্যাটফর্মগুলো তো দিতে পারবো না? কোনখানে জাংশনের এই যে তুমি জাংশনের ক্ষেত্রে বলছো, না, উনি যদি পারফর্ম করতে পারেন তোমার কি জায়গা দেবে সেখানে? ডেফিনেটলি। আমি বলছি খুব বড় ব্যাপার। আমাদের প্রসেনজিৎ কেউ দেয় না কিন্তু। ঋতুপর্ণা যে ইভেন্টটা ছিল, ওখানে একটা বাবা ছিল, দুটো বাচ্চার বাবা, মানে সেই ফ্লোরে ওই স্টেজে তার বাচ্চারাও পারফর্ম করছে, সেও পারফর্ম করছে একসাথে, বাবা ছেলে মেয়ে তিনজনে একসাথে পারফর্ম করেছে ওই প্রসেনজিতের পাশে। আমি বলছি পার্সন সাপোজ হি হ্যাজ ক্রস 50, 52, 53, যদি পারফর্ম করতে পারে, যদি পারফর্ম করার ক্যাপাবিলিটি থাকে, দেন ডেফিনেটলি হি অর শি ক্যান পারফর্ম। আচ্ছা, মানে একেবারে ধরো আমার টিম এগোচ্ছে, টিমের সাথে যদি উনি কোপ আপ করতে না পারেন ওই ক্ষেত্রে, তখন তাকে বলি যে তোমার এবারটা নেক্সট বার ট্রাই করো। বাট ইফ হি অর শি ক্যান কোপ আপ উইথ দ্য টিম, দেন ডেফিনেটলি, কারণ আমাদের 50+ কিন্তু আমাদের জাংশন অলরেডি পারফর্ম করেছে, মা হোক বাবা হোক করেছে। এটা কিন্তু একটা খুব বড় পয়েন্ট, 50+ ও কিন্তু পারফর্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিকজ ডিপেন্ড করছে ওটা, যে তুমি পারফর্ম করতে পারছো, যদি প্রবলেম না হচ্ছে, আমাদের না দেওয়ার কোনো ব্যাপার না, ডেফিনেটলি পারফর্ম করবে। বলছি আমার ধারণা তোমাকে পটাতে গেলে ফুচকাকেও পাঠানো যায়, আইসক্রিমকেও পাঠানো যায়, এটা আমার ধারণা, আমি জানি না। তাই কি আইসক্রিমকে তুমি খুব ভালোবাসো? আমি খেতেই ভালোবাসি না, পটানো যাওয়াটা, আমাকে পটানোটা একদম সহজ নয়, বিকজ কেউ পটাতে এলে আমি এত জায়গাটার উত্তর দিয়ে দেবো, মানে বিজনেস করতে করতে এত শক্ত হয়ে গেছে যে মানে মানে মানুষরা if somebody comes আর কি, তোমরা যদি কেউ আসো তাহলে বি রেডি ফর দ্য ফায়ারওয়ার্কস। ফায়ারওয়ার্কস ভেদ করে তোমরা যদি সেই ব্যারিয়ারটা ভেদ করে ঢুকতে পারো। এখানে আরো দুজন মানুষের কথা না বললেই নয়, যারা ঐশীর সঙ্গে প্রথম থেকে শেষ অবধি থেকেছে, এবং হয়তো তারা না থাকলে ঐশী ইজ ইনকমপ্লিট। একজন হচ্ছে যাকে আমি পার্সোনালি সত্যি ঐশীর মতনই খুব ভালোবাসি, দ্যাট ইজ রাহুল রয়, যে এখানে কো ইনস্ট্রাক্টর। এবং একজন হচ্ছে রিয়া সরকার, হু ইজ আ ড্যাম গুড ড্যান্সার। মানে রিয়ার নাচ আমি পার্সোনালি, ও যখন ওর ফেসবুকে পোস্ট করে আমি পার্সোনালি দেখি এবং হাঁ হয়ে দেখি। এই মানুষ দুটোর ব্যাপারে ঐশী কিছু বলো, কেননা সত্যি এরা তোমার সঙ্গে। অ্যাকচুয়ালি এই দুটো মানুষ, মানে বলতে আমার সঙ্গে কিছু মানুষ রয়েছে যারা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে বাবা মা স্যার, এই তিনজন ছাড়া আমি খোঁজ খুলতে পারতাম না, বিশেষ করে বাবার সাপোর্ট ছাড়া তো আমি পারতাম কারণ না, ওনাকে আমি personally বিকজ চিনি। বাবা যতটুকুনি হয় সম্পূর্ণটা দিয়ে আমাকে মানে পাশে দাঁড়িয়েছে। অ্যাকচুয়ালি হ্যাঁ, বাবার সাথে আমার মানে মানে কি বলবো, বাবার সাথে আমার মানে মেয়েদের ন্যাচারালি হয় বন্ডিংটা আলাদাই হয়, বাবার সাথে মেয়ের বন্ডিং আলাদাই হয়। তো সেক্ষেত্রে এখনো হয় সেটা তো অবভিয়াসলি খুব মিস করে যে তোমার ছেলে মেয়ে নেই। যে আমার এখন মানে মা যদি বাবাই কিছু বলে তো বাবার আগে আমি দাঁড়িয়ে যাই, মানে মা বাবা যেন বলছে, ব্যাপারটা এরকম থাকে আমাদের ঘরে, মানে মা আর ভাই হচ্ছে একটা পার্টি আমার বাড়িতে, আমি বাবা হচ্ছে একটা পার্টি, আমরা দুটো পার্টি ঘরে, ঠিক আছে। তো কাইন্ড অফ দ্যাট, যাই হোক, বাবা না থাকলে সম্পূর্ণ হতো না। আজও বাবা একদম যখন যখন তোকে সাপোর্ট করে, সেটা একটা এই ব্যাপার। মানুষটা নিজের সেভিংস থেকে, কিন্তু মানুষ বলে আমি ছেলেমেয়েকে খুব ভালোবাসি, কাজে যখন যখন দরকার পড়ে তখন অ্যাকচুয়ালি জিনিসটা হয়ে যায়। এই মানুষটা কিন্তু নিজের সেভিংস এর একটা বড় টাকা দিয়ে ঐশীকে খোঁজটা খুলে দিয়েছিল। এখনো বাবা দাঁড়িয়ে আছে, মানে এই যে একজন ক্লাস যখন শিফট করলাম ওখানে একটা হিউজ এক্সপেন্স হয়েছে, তখনও বাবা আবার সাপোর্ট করেছে ডেফিনেটলি, ঠিক আছে। স্যার অনেক ভাবে মেন্টাল সাপোর্ট করে, বুদ্ধি দেয়, এইভাবে করতে হেল্প হবে, বাচ্চাদেরকে ভালোভাবে গাইড করতে হেল্প করে। এটা হয়ে গেল আমার যারা কুবান স্যারের ব্যাপারে কি মানে বলা বলতে, আমি জানি না বলে বোঝাতে পারবো আপনার ব্যাপারটা কতটা, বিকজ স্যার হচ্ছেন আমার কাছে এমনই একজন মানুষ, মানে আমার কাছে স্যার আমার দ্বিতীয় বাবার মতন। মানে স্যারের সাথে আমার সম্পর্কটা অন্যরকম, নট জাস্ট বাবা মেয়ের কাইন্ড অফ এ, বিকজ মানে কি বলবো, বাবা যখন পারে তো স্যারকে ফোন লাগায় যে দেখ শুনছে না কথা, স্যার না পারলে বাবাকে ফোন করে, কাইন্ড অফ দ্যাট, আমাকে ধোয়ার প্রয়োজন থাকে, ঠিক আছে। তো মানে স্যারের ক্ষেত্রে আমি যদি বলি যে অ্যাকচুয়ালি কি হয়, একটা ধরো তোমার কোনো কোম্পানি আছে, তুমি তোমার কোম্পানিটা রান করতে দেবে, তোমার লিগেসিটা হোল্ড করবে তোমার সন্তানরা, কিন্তু বাইরে কাউকে দেবে না। হ্যাঁ, মানে যে তোমার খুব প্রিয়,
তুমি বাইরে ওকে অ্যাকচুয়ালি দেবে না, নিজের ছেলে মেয়েকেই দেবে। সেটা স্যার আমাকে দিয়েছে রেসপন্স। বাহ, আমার এটা আর ওই কিছু যে বলার বললো নেই। মানে এটা খুব আমার খুব একদম ভালো লাগলো খোঁজ ব্র্যান্ডটা হচ্ছে স্যারের। স্যার নিজের মেয়ে মনে না করলে হয়তো আমাকে ব্র্যান্ডটা ইউজ করতে দিত না, ব্র্যান্ডিংটা আমাকে ইউজ করার পারমিশন দিতই না। সুবান স্যারের কাছে দুজন পড়তো, একজন ওয়াজ ঐশিয়ান, একজন ওয়াজ রিয়া। না, হ্যাঁ আমরা করতাম না, আমরা এখনো স্যারের কাছে ক্লাস হয়, রাহুলও করতো স্যারের কাছে। আমরা সবাই অ্যাকচুয়ালি খোঁজের একটা স্পেশালিটি আছে, খোঁজের যারা ইনস্ট্রাক্টর হয় তারা খোঁজ থেকে বিলং করে, খোঁজের বাইরের কেউ খোঁজ ইনস্ট্রাক্টর হতে পারে না, বিকজ তারা এই প্যাটার্নটাই বুঝতে পারে না। উই হ্যাভ আ ডিফারেন্ট প্যাটার্ন। আচ্ছা, হ্যাঁ। খোঁজের ইনস্ট্রাক্টররা ডেফিনেটলি উইল হ্যাভ টু বি ফ্রম খোঁজ, বিকজ খোঁজের বাইরে খোঁজের কোনো মানে মানুষের চোখে আমাদের প্যাটার্নটা বুঝতে পারে না। আর স্যার ভীষণ স্ট্রিক্ট, স্যার খুব স্ট্রিক্ট, তো সেক্ষেত্রে ওই স্যারের মানে স্যারের একটা স্পেশাল ব্যাচ আছে বোধহয়, ব্যাচটার নাম কি? স্কুলে সেলিব্রেশন করে হয় যে স্পেশাল ব্যাচ গুলো, অনেক সেটা কিন্তু স্যার কলকাতা থেকে এসে ক্লাস করান মাসে 2 দিন করে। তো এবার তার জন্য এখানে স্যারের ফুল সেট আপ করা রয়েছে যাতে উনি এসে থাকতে পারেন। ডেফিনেটলি। এবং ফার্স্ট যেটা আমাদের ইয়েতে যে সেটআপটা হয়েছিল পিএলএস এ, সেটা প্ল্যান স্যারই করে দিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রথম সেটআপের প্ল্যানটা স্যারই করে দিয়েছিল, যে কিভাবে মিরর লাগানো হবে, কিভাবে ফল সিলিং থাকবে, কোথায় লাইট হবে। ইট ওয়াজ আ প্ল্যান অফ ওয়ান স্যার। এবং কুমার স্যার কলকাতায় কাদেরকে নিয়ে কাজ করে ড্যান্স কোরিওগ্রাফির ক্ষেত্রে সেটা একটু বলে দাও। স্যারের অ্যাকচুয়ালি স্যার হচ্ছে ডান্স বাংলা স্যার ব্যাক টু ব্যাক 2 ইয়ার্স বেস্ট কোরিওগ্রাফার অফ দ্য ইয়ার হয়েছিল একদম। ডান্স বাংলার 2 ইয়ার ব্যাক টু ব্যাক কোরিওগ্রাফার অফ দ্য ইয়ার যখন মিঠুন চক্রবর্তী যখন থাকতেন আচ্ছা, মহাগুরু, হ্যাঁ। তখন অরিত্র তাতই যখন তারা যখন ওই সময়টা একদম বিগিনিং থেকে, তো স্যার একদম ফ্রন্টলাইন কোরিওগ্রাফারদের মধ্যে একজন। এখন তো স্যার মুভি ডিরেকশন করছে, মানে মুভিতে ডান্স ডিরেকশন করছে, স্যার এখনো কাজ চলছেন। তো সেক্ষেত্রে এবার স্যার রিয়েলিটি শো থেকে একটু মুভ করে ওই দিকটায় গেছেন, বিকজ হয় না মানে রিয়েলিটি শো থেকে মুখ কোন দিকে গেছে? মুভি ডিরেকশনের মানে কোরিওগ্রাফি ইন মুভি যেটা মেইন মানে স্যার এখন ব্যাপারটা স্যার স্যার এখন কি বলবো কাইন্ড অফ আর্টিস্ট তৈরি করছেন এখন স্যার। মানে স্যার বলছে যে আমরা যদি বড়টা জায়গা না ছাড়ি, ছোটরা তখন জায়গা পাবে না, আমাদের এখানে জায়গাটা ছাড়তে হয় কি নেক্সট জন জায়গাটা পাবে। তো কাইন্ড অফ দ্যাট। তো সেক্ষেত্রে এবার স্যার স্পেশালি তৈরি করে ফর রিয়েলিটি শোজ। মানে আমি একটা কথা বলতে পারি জোর গলায় যে হি ইজ ড্যামলি ট্যালেন্টেড। সুপার স্যারের ব্যাপারটা হচ্ছে সুপার। মানে স্যারের যদি আমি কথা বলি, আমি যদি স্যারের সব জিনিস একদিকে রাখি, স্যার ট্যালেন্ট একদিকে রাখতে হবে ওজন মাপার জন্য, বিকজ স্যার খুব ট্যালেন্টেড। এবং সবথেকে হ্যাঁ, ট্যালেন্টেড না থাকলে সে তো আর দেবকে নাচ করাতে পারবে না, সে তো জিতকে নাচ স্যার করাতে পারবে না। স্যার নিজে কিন্তু শেখেনি, স্যার পুরোটাই কিন্তু নিজের নিজস্ব, চেষ্টায়। ন্যাচারাল। আর স্যারের জার্নিটাও কিন্তু সত্যি বলতে গেলে খুব মানে শুনতে খুব ফিল্মি লাগবে, বাট ভীষণ স্ট্রাগল লাইফ। মানে যারা জানে তারা জানে যে স্যারের বাবা কিন্তু একজন ড্রাইভার। স্যার কিন্তু মুখের উপর চাপড় জন্য এরকম ব্যাপারটা একদমই নয়। এবং স্যার খুব ছোট থেকে বড় হয়েছে। মানে স্যার বলেছেন, আমাদের কাছে গল্প করেছেন যে আমি তো সরকারি স্কুলে পড়তাম, ওটা তো গরিবদের স্কুল, আমি গরিবদের স্কুলে গরিব ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে স্যার 2 মাসের টিফিনের টাকা জমিয়ে একটা বল কিনতো যাতে স্যারের বন্ধুরা খেলতে নেয়, বিকজ স্যার এতটাই গরিব ছিল। স্যার সেখান থেকে স্যার মানে উঠেছে, আজকে স্যার যেটা করছে স্যার দেখে নিজে দমে পড়েছে। আজকে স্যার যেটাই রয়েছে, স্যার যেখানেই যাচ্ছে দেখে স্যার নিজের মানে নিজে এবার খেটে খাওয়া মানুষের তো একটা নিজস্ব একটা আলাদা ব্যাপার থাকবে। খেটে খাওয়া যে মানুষরা হয় তারা তো কারোর মানে কি বল রেফারেন্স নিয়ে যায়নি। আমি এই ঐশী কথাটা পর আমি দুটো ক্লিপস পোস্ট করছি কুমান স্যারের ইনস্টাগ্রাম বা ইয়ে থেকে নিয়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মানুষটা কি সাংঘাতিক ড্যান্সার এবং কার সম্বন্ধে আমি কথাটা বলছি। আমরা একটা জিনিস অলওয়েজ ফোকাস করি, দ্যাট ইজ কোয়ালিটি, এন্ড কোয়ালিটি ইজ মেনটেন বাই দ্য এন্টায়ার টিম। তো কুমারের ব্যাপারে আমি হয়তো সত্যি গুছিয়ে অতটা বলতে পারলাম না, বলতে চাই, বিকজ কিছু কথা যেটা বলে বই প্রকাশ করা যায় না। তো কাইন্ড অফ হ্যাঁ স্যার বকে, খুব বকা দেয়, বিকজ এটাও বিশ্বাস করি যে বকে হয়তো আমার ভালোর জন্যই স্যার ডেফিনেটলি বকে। আমাকে কোনো ভুল হলে বকে, একদম ছাড়ে না স্যার, কোনোভাবে স্পেয়ার করে না, কোনো ভুল করে হয়ে স্পেয়ার করে না স্যার, বকে খুব। বাট হ্যাঁ এটা বলবো ভালোবাসে। কখনো কোনো মানুষকে না একটা মানুষকে লাইফের দরকার থাকে যে হোপ দেবে তোমাকে টাফ টাইমে, যেমন কোভিড এর সিচুয়েশনে। হ্যাঁ, কোভিড এর সিচুয়েশন আপনি বলছেন, হ্যাঁ, ওই সিচুয়েশনটা তো অন্ধকার হয়ে যাচ্ছে না, ওই দিকটা বস অন্ধকার হয়ে যাচ্ছে, আচ্ছা লাইটটা নিয়ে যাচ্ছে। হ্যাঁ বল। দাঁড়াও।
হ্যাঁ বলো, কোভিড এর সিচুয়েশন তুমি বলছিলে, স্যারকে নিয়ে বলছিলে কোভিড কোভিড এর সিচুয়েশনে সিচুয়েশন। যেমন স্যার আমাকে কমপ্লিটলি মানে হোপ দিত যে ঐশী না হয়তো ভেঙে পড়ে, হুম। এত টাকা করে ভাড়া লাগছে কোত্থেকে দেবো, স্টুডেন্টের স্ট্রেংথ নেই। বিকজ কোভিডে তখন সবারই সিচুয়েশন ছিল এরকম যে বাঁচবো কি মরবো তার ঠিক নেই, না, নাচ না, না। নাচ শিখে কি করবো, এরকম এটা আমরা অনেকেরই জীবনে দেখিনি, মানে এটা অনেকেরই কনভারসেশন মানে কথা ছিল, এটা হ্যাঁ। মিথ্যা না, এটা খুব সত্যি কথা হুম। যে বাঁচবো না মরবো তার থেকে নেচে কি করবো, হুম। এটা খুব সত্যি কথা, একদম প্র্যাকটিক্যাল, খুব হুম। মানে খুব হার্শ রিয়ালিটি এটা ব্যাপারটা। বাট তখন স্যার হোপ দিয়েছেন যে ঐশী ঠিক ওভারকাম করবো, ঠিক ওভারকাম করবো। তো এরকম যখন মুভ মানে করেছে যে এখানে, যেখানে রাজপুত সিং সুশান্ত সিং এর মতন ছেলেকে একটা সিচুয়েশন এমন হলো যে মানুষটাকে চলে যেতে বাধ্য এবং করছিল, স্যারের সিচুয়েশন হয়ে গেছে। এক্স্যাক্টলি, এবং স্যারের পর স্যার তো কলকাতায় সবসময় আসা এখানে পসিবল হয় না, ডেফিনেটলি এটা খুব সত্যি কথা। বাট স্যারের পর যদি কেউ খোঁজটাকে মানে আমার থেকেও বেশি ভালোবাসে সেটা হচ্ছে রাহুল। আমি রাহুলকে নিয়ে বলতে চাচ্ছিলাম, তার আগে ঐশী হ্যাঁ, মন্তব্য করলো, রাহুল এই মানুষটা হচ্ছে- কিন্তু আমারও পার্সোনাল খুব ফেভারিট। রাহুল হচ্ছে এমন একটা পার্ট খোঁজের, হুম। যেটা হচ্ছে মানে কি বলবো, ও হিরে থেকে জিরা সব, মানে আমার ক্লাস এটা ডেফিনেটলি। আর আমাকে জিজ্ঞেস করা হয় যে ঐশী হোয়াইট নাটটা কোথায়, আমি বলতে না পারলেও রাহুল কিন্তু বলতে হবে হোয়াইট নাটটা কোথায়, বিকজ ও মানে ক্লাসটাকে না নিজে খুব বুক দিয়ে আগলে রাখে ক্লাসটাকে। একদম ঠিক কথা, ইনফ্যাক্ট একদম ঠিক। আমরা যখন পিয়ারলেসলি এখানে যখন মুভ করেছিলাম, হ্যাঁ। দুটো ব্যক্তি একটা আমাকে ভীষণ সাপোর্ট, এক হচ্ছে রাহুল, হুম। যাকে ছাড়া আমার এই মুভ করাটা পসিবলই হতো না, বিকজ একদম ঠিক, একদম। এন্টায়ারলি পুরো ক্লাসের Entirely. মানে কার্পেন্টার জোগাড় করা থেকে শুরু করে ওখান থেকে এখানে আনার লোক জোগাড় করা থেকে শুরু করে এভরিথিং। হুম। আরেকটা গার্জেন আমাকে এখন খুব হেল্প করেছে, একটা প্রাচীর বাবা, আচ্ছা আচ্ছা। প্রাচী বানানোর একটা বাচ্চা রয়েছে ওর বাবা, হুম। মানে ওই দিনকে শিফটিং এর দিনকে ওই কাকু সেদিনকে মানে কাকু রাহুলের বন্ধুরা এত লেবারের মতো খেটেছিল, আমি কোনদিন ভুলবো না। মানে আমার কাছে না এখনো পর্যন্ত ওই এপ্রিল মে মাসটা হচ্ছে ট্রমা, মে মাসটা এখনো ট্রমা আমার কাছে, বিকজ আমি এত মানে একটা মানুষ তিল করে বললো, ফেস করেছি, মানে সেটা চলে গেল চোখের সামনে থেকে, আমার ভেঙে গেল। ওই পুরো স্ট্রাকচারটা আমার লকডাউনেই পেরিয়ে গেল, আমি ওটাকে ইউজ করতে পারলাম না, আমাকে মানে আমি প্রথম জীবনের প্রথম কোনো কিছু গড়াটাকে ভাঙতে খুব গায়ে লাগে। তো রাহুল মানে সত্যি আমাকে এখন বলে রাহুল ছাড়া সত্যি আমি এখন ভীষণ অচল হয়ে যাবো, বিকজ ও এত ভাবে মানে সব দিক থেকে ম্যানেজ করে, মানে কি বলবো, ও খোঁজটাকে না খুব ভালোবাসে, ওর নিজের মনে মানে এখানে হয়েছে কাজ করে বলে কাজ করে না, ও খোঁজটাকে নিজের মনে করে কাজ করে। মানে এরকমও হয়েছে যে আমাদের আমি বলছি ছেড়ে দে রাহুল, টিচার বলছে না আজকে লোক আসলে দেখি আমি ঝাড় দিয়ে দেবো, বা আজকে ওয়াশরুম মানে এরকম ও ওয়াশরুমও ক্লিন করে দিয়েছে। In spite of him being a faculty, এক্স্যাক্টলি, ও একজন টিচার, ও একজন টিচার, ও কিন্তু এখানে লিটারালি ক্লাসেস করায়, ক্রসফিট ক্লাস, ম্যাক্সিমাম ক্লাসগুলো ওই করে, জুম্বা ক্লাস, প্লাস এখানে যারা নতুন স্যারের ব্যাচ তো রয়েছে, এছাড়াও এক্সট্রা গুলো বলছে এগুলো লিটারালি ড্রয়িং ও করায় ইনফ্যাক্ট। তো ও এই ক্লাসগুলো ও একদমই একজন ফ্যাকাল্টি, তো ইনস্ট্রাক্টর, ওর উচিত হচ্ছে আসবে ক্লাসে চলে যাবে, বাট সেটা ও কোনো দিন দেখায় না, বা ও কোনোদিন সেটা ভাবেও না মানে নিজেকে। যে সময়টা আজকে ঐশীকে দেখলে, আমি চোখের সামনে দেখছি বলে বলছি, আজকে আমি জানি যে জাংশনের সামনে যদি কোনো ইভেন্ট হয়, চান্সেস আর দ্যাট সেটা ঐশীরাই পাবে, কন্ট্রাক্টটা ঐশীরাই পাবে। কিন্তু এটা তো নিজের থেকে হয়নি, ঐশীকে সেটার জন্য এই কঠিন কাঠফাটা রোদ্দুর, এই যে সামনে মাসগুলো আসবে, কঠিন কাঠফাটা রোদ, সেই রোদ্দুরের মধ্যে ঐশীকে ঘুরে ঘুরে বেড়াতে হয়েছে। যারা ইভেন্ট গুলো দেয় একটা সময় তাদের দরজায় দরজায় টু গেট দ্য ইভেন্টস, তবে তো আজকে এই জায়গাটা এসেছে। হ্যাঁ এটা ঠিক। সেখানে যে মানুষটা ওর সঙ্গে চলেছে, দ্যাট ওয়াজ রাহুল। আমার সাথে কন্টিনিউয়াসলি রোদে পোড়া, বৃষ্টিতে ভেজা, ঠান্ডায় কাঁপা রাহুল। এবং হ্যাঁ ডেফিনেটলি ক্লাসটাও সামলেছে একভাবে রিয়াদি, আমাদের একজন আর ফ্যাকাল্টি। আরেকজনের ব্যাপারে বলবো, যার নাচ আমি হাঁ হয়ে দেখি স্টিল নাও, দ্যাট ইজ রিয়া সরকার। রিয়াদি আমাদের এখানকার মানে রিয়াদি আমি অ্যাকচুয়ালি ডান্সে আমরা ব্যাচমেট ছিলাম। তো যবে থেকে খোঁজ দুর্গাপুরে ওপেন হবে থেকে রিয়াদি এখানকার মানে যবে থেকে স্টুডিও হয়ে যাবে থেকে রিয়াদি এখানকার ফ্যাকাল্টি। রিয়াদিও বাচ্চাগুলোকে সেই 2018 নভেম্বর থেকে আজও স্টিল বাচ্চাগুলোকে রিয়াদি রেডি করছে, ডেফিনেটলি রাহুল রিয়াদি মিলেমিশে এখন করছে, তখন শুধু রিয়াদি, তারপর রাহুল জয়েন করে 2019-এর শেষের দিক করে অ্যাজ আ রিসেপশনিস্ট, দেন রাহুল অ্যাজ ইনস্ট্রাক্টর জয়েন করে ডিউরিং দ্য লকডাউন, আফটার ফার্স্ট লকডাউন রাহুল জয়েন করে অ্যাজ এ ইনস্ট্রাক্টর। তো তখন রিয়াদি করেছে, এবং আরেকজন মানুষ যার কথা না বললে খারাপ, যারা মানে অ্যাকচুয়ালি আমার না টিমটা হচ্ছে খুব প্রিসিয়াস আমার কাছে, কারণ এই শব্দে আমার একদম ফার্স্ট থেকে আমাকে চেনার, আমার কাছে ফার্স্ট থেকে আজও রয়েছে, আমার টাফ টাইমে আমার সঙ্গে থেকেছে, আমার
ভারতনাট্যম সঙ্গে তো রয়েছে, রিয়াদি, কৃষ্ণ স্যার যিনি যোগা করান, ক্লাসিক্যালের সোমা ম্যাম, রিসেন্টলি আমাদের ক্রিয়েটিভের জন্য জয়েন করেছেন যে লীলাদ্রি স্যার, সেই স্যারও আমাদের যথেষ্ট যতটুকুনি মানে ওনার সাথে খুব কম। এবং গিটারে আমাদের প্রথমে একদম ছিল শুভঙ্কর স্যার, তারপর উনি হেলথের ইস্যুর জন্য ওনার অফ হয়, তারপর গিটারে আসেন জয়দা, আমাদের মেঘমল্লার ব্যান্ডের লিড গিটারিস্ট জয়দা। এরা প্রত্যেকটা মানুষই, আর যারা পরিষ্কার ফার্স্ট থেকে যারা ভীষণ ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট, বিকজ ইটস এ টিম ওয়ার্ক। এটা ওয়ান ম্যান দ্বারা হয় না, এটা আমি ওয়ান ম্যান আর্মি একদমই নই, এটা একদম অ্যাবসলিউটলি টিম ওয়ার্ক। বিকজ আমি যদি বাইরেটা সামলাচ্ছি, তারা ভেতরটা সামলাচ্ছে। আমি গিয়ে পরিচিতি করে আমি একটা কোনো একটা কারোর সাথে একটা ডিল কমপ্লিট করলাম, বাট রেডি করার জন্য তো প্রত্যেকটা স্যার ম্যামের অবদান রয়েছে। এটা কোনো একটা স্যার বা একটা ম্যামের অবদান নয়, ইটস এন অ্যাবসলিউট টিম ওয়ার্ক। যতটা অবদান ওয়ান স্যারের রয়েছে, ততটা অবদান রিয়াদ, ততটা অবদান রাহুলের, ততটা অবদান কৃষ্ণ স্যার, ততটাই অবদান রয়েছে ক্লাসিক্যাল ম্যামের এবং প্রত্যেকটা স্যার ম্যামের। আই ইনক্লুড প্রত্যেকটা স্যার ম্যামের। বিকজ আমি যদি এরকম তো না যে আমার ডান হাত দরকার, বাঁ হাত দরকার নয়, আমার সবকটা হাত সবকটা পাই দরকার, তবেই আমি একটা সম্পূর্ণ মানুষ সুস্থভাবে হাঁটছি। তো অ্যাডমিন দিকটাও দেখে, অ্যাডমিনিস্ট্রেশন দিকটাও দেখে, সেই জন্য ওর অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে অনেক কথা হবে। তো আমি পার্সোনালি আজকে পডকাস্টটা করতে পেরে খুব খুশি, কারণ এই পাশে যে মানুষটা বসে আছে, এই মানুষটাকে সত্যি খুব রেসপেক্ট করি, কারণ ওকে তো আমি খুব কাছ থেকে দেখেছি। তো খোঁজ দ্য মিলেনিয়াম ড্যান্স গ্রুপের ওপর এই পডকাস্টটা আজকে হলো। থ্যাংক ইউ, তোমাকেও থ্যাংক ইউ। না, আমাকে থ্যাংক ইউ না, অ্যাকচুয়ালি একটা কথা মাঝখানে বলে দিই, যে কি হয় মিডিয়া যখন আমাদেরও, আমিও মিডিয়া মানে কি বলবো, কনফারেন্স আমাদের ক্লাসেও হয়, বা আমি প্রেসে মানে ইন্টারভিউ আমারও নিয়েছে, বাট সেটা পার্টিকুলার একটা রিজন থাকে, একটা সাবজেক্ট থাকে। আজকে এটা যেমন কোনো সাবজেক্ট, আজকেটা অ্যাকচুয়ালি ছিল কাইন্ড অফ আ চিটচ্যাট সেশন, একটা চিটচ্যাট সেশন। এবং আজকেটা ছিল কি কোনো পার্টিকুলার টপিকের উপর না, অনেক কিছুর উপর। তো অনেক কিছু তোমার মানে শেয়ার করলাম আজকে ডেফিনেটলি। তো তোমাকেও থ্যাংক ইউ, তুমি অনেকক্ষণ অনেক জিনিসপত্র নিয়ে অনেক কষ্ট করে তুমিও এসছো। আমার একজন বন্ধু আছে, কয়েকটা কথা আমাকে বলে যে তোকে ওর দরকার, ওর তোকে দরকার ছিল নয়। তো এখানে অ্যাকচুয়ালি ঐশীর কিন্তু আমাকে দরকার ছিল না। ঐশীর প্রচুর মানুষজন আছে, একটা পডকাস্ট করার জন্য প্রচুর মানুষ আছে, বললে একবার ছুটে আসবে। তো আমার ঐশীকে দরকার ছিল, কারণ আমি চাই পডকাস্ট গুলো কোয়ালিটি পডকাস্ট করতে। তো সে কোয়ালিটি মানুষ দরকার ছিল যে সত্যি প্রফেশনালি অনেক এগিয়ে গেছে দুর্গাপুরে। তো থ্যাংক ইউ ঐশী। থ্যাংকস টু ইউ টু। এখনো খুব একটা বেশি এগোয়নি, যেন আরো ভবিষ্যতে এগোতে পারি, সেটা ইচ্ছা আছে। যেন খোঁজের আরো কয়েকটা ব্রাঞ্চ খুলে, আর সেই ব্রাঞ্চ গুলো সুবিধানোর পর দুর্গাপুরে না সীমাবদ্ধ হয়ে একটা আসানসোলে খুলে, একটা বর্ধমানে খুলে। ডেফিনেট ইচ্ছা আছে তাই হয়, তাই যেন সবার আশীর্বাদে যেন তাই হয়, ইচ্ছা আছে অনেক কিছু। এখন তো সবে শুরু, দেখা যাক। হ্যাঁ ডেফিনেটলি, শেখার কোনো শেষ নেই, একটা কথাতে আছে, শেখার কোনো শেষ নেই। তো এখন আমরা শিখছি, এখন আমরা অ্যাকচুয়ালি শিখছি, এবং আরো ভবিষ্যতে শিখবো, আরো অনেক কিছু নতুন নতুন কাজ নেবো, ডেফিনেটলি আসবো ডেফিনেটলি। হ্যাঁ, কত ডেফিনেটলি ফিউচার প্ল্যানস আছে যে এগুলো করবো। একদম। তো থ্যাংক ইউ। चीजों की वजह से चलती है, एंटरटेनमेंट, एंटरटेनमेंट, एंटरटेनमेंट। और मैं
स्वैग से करेंगे सबका स्वागत स्वैग से करेंगे सबका स्वागत हम मिलके चलता चल मसले करके ये सबसे स्वैग से करेंगे सबका स्वागत Y'all ready to bring the rhythm back? स्वैग से करेंगे सबका स्वागत 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 ठुमक ठुमक जब हिट छे तू पहाड़ी बाटोमा छम छमा पायल घुंगरू बजन ग्यार खुटमा लाल प्यार कंगना हाथ में चूड़ी छनहरा लाल प्यार कंगना हाथ में चूड़ी छनहरा चुनरी तेरी आए हाय चुनरी तेरी चमकनी गुलाबी शरारा अरे चुनरी मुई झुरी मली तोर चेहरा खाली खाली है मनर मयना तते देखला दिनु उड़ी गला चेना एते सुंदरी केनता हेलु जाने जाना मते पागल कलु रसी देलु जानी जानी करी फसी देलु हाय
पे तेरी मलू गुलाल, रंग बता ब्लू या लाल, एयर में तेरे उड़ते बाल, आजा रंग दो दोनों गाल, अरे सारा रा रा कबीरा सारा रा रा। बेबी के देखे झुमके, लगा दे चार ठुमके, छिछोरे नाचे जमके रे। यूपी में दिन दहाड़े, विंडो और छत पे ताड़े, हम देखे आके फाड़े रे। अरे 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 तुझ पे टिकी है मेरी नौटी नजरिया, तुझको बना करके, तुझको बना करके, तुझको बना करके ले जाएंगे बबरी की दुल्हनिया, तुझको बना करके ले जाएंगे बबरी की दुल्हनिया, रानी बना करके ले जाएंगे बबरी की दुल्हनिया। मर जावा मर जावा तेरे इश्क पे